আমরা এখন দেখব ঢাকা বোর্ড। দেখো আমরা এখন দেখব ঢাকা বোর্ড 2022। তো ঢাকা বোর্ড 2022 এর প্রশ্নটা আমাদের কিরকম এসেছে চলো আমরা একটু দেখে ফেলি। আমরা প্রথমেই আমরা কি বলি, আমি গতানুগতিক ভাইয়া কিভাবে পড়াই বলতো, ভাইয়া আগে প্রশ্নটা পড়ে ফেলি তাই না, তারপরে হচ্ছে আমরা উদ্দীপক দেখব, আগে প্রশ্নটা পড়ে ফেলবো। দেখো গরুর গতে কি বলেছে, বলেছে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। তো মুক্তিবেগ নির্ণয় করতে বলেছে, তো আমরা প্রথমেই আমরা প্রশ্নের আলোকে আমরা এটা জানি যে মুক্তিবেগ আমরা হচ্ছে দুই ভাবে বের করতে পারি। মুক্তিবেগ আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে মুক্তিবেগ আমরা বের করতে পারি √2gm/r, এই সূত্রটা দিয়ে আমরা মুক্তিবেগ বের করতে পারি, এবং আরেকটা হচ্ছে আমরা মুক্তিবেগ বের করতে পারি √2gr, এটা দিয়ে আমরা মুক্তিবেগ বের করতে পারি। তো আমরা মুক্তিবেগের সূত্র জানি, এখন আমরা কি করব, এখন প্রথমেই আমরা দেখব কোন সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। তো দেখো আমাদেরকে বলছে কোন একটি কাল্পনিক গ্রহের ভর, এখন আমরা উদ্দীপক করব, কোন একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান। তার মানে কাল্পনিক গ্রহের ভর আর পৃথিবীর ভর কি পরস্পর সমান, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। এই পুরো জিনিসটাই আমাদের ঘোড়ার গতে লাগবে, গরুর গতে লাগবে না, কারণ গরুর গতে আমাদেরকে পৃথিবীর মুক্তিবেগ বের করতে বলেছে। তো পৃথিবীর মুক্তিবেগ বের করতে বললে আমাদের তাহলে এই জিনিসটা শুধু লাগবে। দেখো পৃথিবীর ভর 5.97 × 10⁻²4 কেজি, আমরা আবেগে পড়ে আমরা যাতে 6 × 10⁻²4 কেজি না লিখি, কারণ ওটা পৃথিবীর মুখস্থ ভর, বাট এখানে উদ্দীপকেই পৃথিবীর ভর দেওয়া আছে। এছাড়াও পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে 6.4 × 10⁻6। তাহলে আমাদের আর কোনো ডাটা কিন্তু লাগতেছে না, আমাদের জাস্ট এই দুইটা ডাটা লাগবে। এই দুইটা ডাটা দিয়েই আমরা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ বের করে ফেলতে পারবো। কেন? কারণ আমাদের পৃথিবীর ভর m আছে, আমাদের কাছে পৃথিবীর ব্যাসার্ধ r আছে, এই যে m এই যে r, আর g এর মান তো আমাদের মুখস্থ তাই না। তাহলে আমরা এখান থেকে আমরা লিখবো, তার মানে এটা দুই লাইনের একটা ম্যাথ, তাহলে এখান থেকে আমরা লিখবো √2g এর মান কত 6.673 × 10⁻11 ইন্টু m কত, m হচ্ছে 5.97, m হচ্ছে 5.97। আচ্ছা জায়গা কি হবে, জায়গা তো নিচ্ছে না, তাহলে এক কাজ করি একটু ছোট করে লিখি, 5.97 × 10⁻24। কি দরকার ছিল 6 দিয়ে দিলে হয়ে যেত অঙ্কটা, হ্যাঁ অযথা। আচ্ছা দেখো আমি একদম এখান থেকে লিখি, তাহলে জায়গা হবে v সমান √, ঠিক আছে 2g কত 6.67 × 10⁻11, m কত, m হচ্ছে 5.97 × 10⁻24 ডিভাইডেড বাই r কত 6.4 × 10⁻6 মিটার। তাহলে এখান থেকে আমরা পৃথিবীর মুক্তিবেগটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে পৃথিবীর মুক্তিবেগ কত আসবে চলো একটু দেখি। আচ্ছা এখানে একদম 6.673 দিয়েই করি আমি অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমার যে হ্যান্ড নোট আছে সেটার সাথে মিলে যায়, তাহলে আমাদের এখানে আসবে 11,157, 11,157, 11,157.65 মিটার পার সেকেন্ড, 65 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ এই অঙ্কের জন্য। তাহলে এটাকে আমরা যদি কিলোমিটার পার সেকেন্ডে নেই তাহলে কত আসবে বলতো, 11,157.65, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসবে 11.157 বা 11.16 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গরুর গ নাম্বার অঙ্ক। তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছি। তারপর আমরা চলে যাই আমাদের ঘ নাম্বার প্রশ্নে, চলো দেখি কি বলেছে আমাদের ঘ নাম্বার প্রশ্নে। চলো দেখি আমরা কি বলেছে আমাদের ঘ নাম্বার প্রশ্নে। আমাদেরকে বলেছে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা, উভয় গ্রহে ফিরে আসবে কিনা। ভাই এখানে গ্রহ কয়টা, দুইটা, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে একটা কাল্পনিক গ্রহ। তো দুইটা গ্রহেই এই নিক্ষিপ্ত বস্তুটি ফিরে আসবে কিনা। ভাই নিক্ষিপ্ত বস্তু কখন ফিরে আসে, যদি মুক্তিবেগ থেকে কম বেগে তুমি যদি ছুঁড়ে মারো তাহলে নিক্ষিপ্ত বস্তু ফিরে আসবে। তার মানে মুক্তিবেগ যদি বেশি থাকে আর তুমি যে নিক্ষেপ করছো নিক্ষিপ্ত বেগ যদি কম হয় তাহলে সেটা আবার ফিরে আসবে, আর নিক্ষিপ্ত বেগ যদি মুক্তিবেগের বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আর ফিরে আসে না, সেটা মহাশূন্যে চলে যায়। তাহলে এই কথাটা আমরা একটু লিখে রাখি, ঠিক আছে। আমরা একটু লিখি যে যদি এই অঙ্কটা করার সময় তাহলে আমরা কি লিখবো, ঘ। আগে আমরা লজিকটা আগে বুঝি। যদি মুক্তিবেগ বেশি হয়, মানে মুক্তিবেগ মানে কি, যেই বেগে ছুড়ে মারলে সে মুক্ত হয়ে যাবে, মানে আর ফিরে আসবে না। যদি মুক্তিবেগ যদি বেশি হয়, নিক্ষিপ্ত বেগ যদি কম হয়, যদি মুক্তিবেগ নিক্ষিপ্ত বেগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, ফিরে আসবে। যদি এই কন্ডিশনটা হয়, যদি মুক্তিবেগ বেশি হয় আর নিক্ষিপ্ত বেগ কম হয় তাহলে বস্তু ফিরে আসবে, ঠিক আছে। এটা সব সময় মনে রাখবা, তুমি যে বেগে নিক্ষেপ করছো, তার মানে পৃথিবীর মুক্তিবেগ কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি একটা বস্তুকে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মেরেছো, সে কি
ফিরে আসবে? অবশ্যই ফিরে আসবে ভাইয়া। কেন? কারণ তুমি 11.2 কিলোমিটার থেকে কম বেগে তাকে ছুড়ে মেরেছো, অর্থাৎ সে মুক্তি পাওয়ার জন্য যে বেগে ছুড়ে মারা দরকার তুমি তাকে সেই বেগে ছুড়ে মারোনি, অতএব সে ফিরে আসবে। তাহলে মুক্তিবেগ যদি নিক্ষিপ্ত বেগ থেকে বেশি হয় তাহলে বস্তু ফিরে আসবে। ঠিক আছে, আবার আবার যদি উল্টা ঘটনা ঘটে, যদি আমাদের মুক্তিবেগ কম হয়, মুক্তিবেগ যদি আমাদের কম হয় আর নিক্ষিপ্ত বেগ মানে বস্তুর নিক্ষিপ্ত বেগ বা নিক্ষিপ্ত বস্তুর বেগ যদি বেশি হয় তাহলে বস্তু ফিরে আসবে না, হয় তাহলে বস্তু ফিরে আসবে না। ঠিক আছে, বস্তু ফিরে আসবে না। তো এই জিনিসটা আমরা এখন চেক করব কিসের সাপেক্ষে ভাইয়া? একবার পৃথিবীর সাপেক্ষে আর একবার কাল্পনিক গ্রহের সাপেক্ষে। এখন পৃথিবীর মুক্তিবেগ অলরেডি আমরা গরুর গতে বের করেছি, তাই না? গরুর গতে বের করেছি। এখন এখানে একটা কন্ডিশন দেখো, খেয়াল করো, 3 কেজি ভরের একটি বস্তু, এটার এখানে কোনো দরকার নাই এই অঙ্কের জন্য, কারণ কি আমরা তো গতিশক্তি বের করতেছি না। গতিশক্তি বের করলে 12 mv² বস্তুর ভর লাগে। এখন দেখো, উভয় গ্রহের পৃষ্ঠ হতে বস্তুটাকে দুইটা গ্রহ থেকে, কাল্পনিক গ্রহ পৃথিবী, দুইটা গ্রহ থেকে তুমি 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছো। তার মানে দুই গ্রহের ক্ষেত্রে নিক্ষিপ্ত বেগ 9, দুই গ্রহের ক্ষেত্রে নিক্ষিপ্ত বেগ 9। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা একটু লিখি। দেখো এখানে উভয় গ্রহের ক্ষেত্রে বা উভয় গ্রহের জন্য আমার নিক্ষিপ্ত বস্তুর বেগ এটাকে আমরা ভি বলতে পারি। এই নিক্ষিপ্ত বস্তুর বেগ হচ্ছে 9 কিলোমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এখন গ থেকে পাই পৃথিবীর মুক্তিবেগ, গ থেকে পাই পৃথিবীর মুক্তিবেগ, এটাকে আমরা ভি ধরে নিয়েছি। কত পেয়েছি? 11.16 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো তো, পৃথিবীতে মানে পৃথিবী থেকে যদি তুমি যে বস্তুটাকে ছুড়ে মারো তাহলে পৃথিবীতে ফিরে আসবে কিনা চলো চেক করি, তারপরে কাল্পনিক গ্রহটা পরে হিসেব করব। তাহলে আমরা দেখব যেহেতু আমার ভিই থেকে ছোট আসছে, তার মানে কি বলতো? নিক্ষিপ্ত বস্তুর বেগ পৃথিবীর মুক্তিবেগের থেকে কম। তার মানে পৃথিবী থেকে মুক্ত হওয়ার জন্য যে বেগে ছুড়ে মারা উচিত ছিল, কত বেগে ছুড়ে মারা উচিত ছিল? 11.16 কিলোমিটার পার সেকেন্ড বেগে। তুমি বস্তুকে ওই বেগে ছুড়ে মারতে পারো নাই, তুমি বস্তুকে তার থেকে কম, অর্থাৎ 11.16 থেকে কম 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মেরেছ। অর্থাৎ পৃথিবী থেকে যখন আমি বস্তুটাকে নিক্ষেপ করবো উপরের দিকে, তখন ওই বস্তুটা আবার পৃথিবীতে ফিরে আসবে। তো আমরা লিখবো তাই, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুটি পৃথিবীতে ফিরে আসবে। নিক্ষিপ্ত বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে ছুড়ে মারলে, হ্যাঁ, বা অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে সেটি পৃথিবীতেই ফিরে আসবে। নিক্ষেপ করলে সেটি পুনরায় পৃথিবীতে ফিরে আসবে। ঠিক আছে, আমি অনেক ডিটেলসই করতেছি, বাংলা কথাগুলো যাতে করে তোমাদের প্যাচ না লাগে সেজন্য। আচ্ছা, এখন আসো, পৃথিবীর জন্য এটা ফিরে আসবে ভাইয়া, তাহলে কাল্পনিক গ্রহের জন্য ফিরে আসবে কিনা চলো চেক করি। আমরা এখন লিখবো আবার কাল্পনিক গ্রহের মুক্তিবেগটা বের করতে হবে, তাই না? কারণ ছুড়ে মারছো দুইটাই কি 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে, পৃথিবী থেকেও 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মেরেছ, আবার কাল্পনিক গ্রহ থেকেও কিন্তু 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মেরেছ। তাহলে আবার কাল্পনিক গ্রহের মুক্তিবেগ যেহেতু পৃথিবীর মুক্তিবেগকে ভি ধরেছো, এটাকে তুমি ভি প্রাইম ধরো, এটা সমান আমরা লিখলাম 2g। এখানে একটু বুঝি, এই যে এখানে প্রশ্নটা আছে, দেখো কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, তার মানে এটা m প্রাইম লিখলাম কাল্পনিক গ্রহের ভর, আর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এটাকে আমি লিখলাম r প্রাইম। এবং এখানে আমি সুন্দর করে ছোট করে লিখে রাখি, এখানে কাল্পনিক গ্রহের ভর m প্রাইম, এটা পৃথিবীর ভরের সমান, আর কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ r প্রাইম, এটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। এটা এই যে দেখো প্রশ্নে বলে দিয়েছে। ঠিক আছে, তো যদি প্রশ্নে বলে দিয়ে থাকে তাহলে আমরা এটা এখানে লিখবো, বা v প্রাইম সমান √2gm প্রাইম, 2gm m প্রাইম ইকুয়াল টু কত? m, তাহলে √2gm
2gm ডিভাইডেড বাই r প্রাইম কত 2r। তাহলে খেয়াল করো 2 2 কাটা, 2 2 কাটা, তার মানে আমরা কত পাচ্ছি ve প্রাইম সমান √gm/r। ঠিক আছে, m চেঞ্জ হবে না কারণ প্রশ্নে বলে দিয়েছে কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান। ঠিক আছে, তাহলে m প্রাইম ইকুয়াল টু m, কিন্তু ব্যাসার্ধ বলছে কি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, এইজন্য r প্রাইম ইকুয়াল টু 2r লিখেছি। 2 2 কাটা, তাহলে ve প্রাইম সমান √6.673 ইন্টু 10⁻⁻11। m কত? m হচ্ছে কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, তার মানে এটাই m 5.97 ইন্টু 10⁻24 কেজি ডিভাইডেড বাই r কত 6.4 ইন্টু আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 এত মিটার। তো এটা হিসাব করলে আমাদের ve প্রাইম বা কাল্পনিক গ্রহের মুক্তিবেগ চলে আসবে। কাল্পনিক গ্রহের মুক্তিবেগ কত আসে দেখো, উপরে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 5.97 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁻6, এটা আসবে 7889.65 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে কিলোমিটারে চলে আসবে। তাহলে কাল্পনিক গ্রহের মুক্তিবেগ পেয়ে যাবা তোমরা 7.889 অর্থাৎ 7.89 কিলোমিটার পার সেকেন্ড। এখন এটা কি 9 থেকে বেশি ভাইয়া? মানে যে নিক্ষিপ্ত বস্তুর বেগের থেকে কি এটা বেশি? না, অবশ্যই না। নিক্ষিপ্ত বস্তুর বেগ কত? 9 কিলোমিটার পার সেকেন্ড। আর এই গ্রহের কাল্পনিক গ্রহের মুক্তিবেগ কত? 7.89, তার মানে কি কম? তখন আমরা বলবো যেহেতু নিক্ষিপ্ত বস্তুর বেগ এই কাল্পনিক গ্রহের মুক্তিবেগের থেকে বড়, তার মানে এটা আর কাল্পনিক গ্রহে ফিরে আসবে না। ঠিক আছে, এটা আর ফিরে আসবে না, তাই নিক্ষিপ্ত বস্তুটি কাল্পনিক গ্রহে ফিরে আসবে না। অর্থাৎ বস্তুটি কাল্পনিক গ্রহ থেকে নিক্ষেপ করা হলে তার ফিরে আসবে না। কাল্পনিক গ্রহ থেকে নিক্ষিপ্ত হলে তা আর উক্ত গ্রহে ফিরে আসবে না। তো দেখো অঙ্কটা কিন্তু খুব সিম্পল একটা ম্যাথ। ঠিক আছে, অনেক সিম্পল একটা ম্যাথ। জাস্ট হচ্ছে দুইবার আমাকে কি করতে হবে? দুইবার আমাদেরকে মুক্তিবেগ বের করতে হবে। এবং দুটি গ্রহের জন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদেরকে একই বেগে নিক্ষেপ করা হয়েছে, 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা যতগুলো ম্যাথ করব সিকিউ 2022-এ আমরা ম্যাক্সিমাম ম্যাথেই দেখব। আমাদের এই আজকের ম্যাথগুলো মানে 2022-এ আমাদের ভূস্থির উপগ্রহ রিলেটেড প্রশ্ন একটু বেশি এসেছে, মানে পর্যায়কাল টি ইকুয়াল টু কত 24 ঘন্টা। হ্যাঁ, ভূস্থির উপগ্রহ রিলেটেড কোয়েশ্চেন গুলো 2022 সালে একটু বেশি এসেছে। তো এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা সেটা একটু ভাইয়াকে একটু জানাও, তারপর আমরা পরের সিকিউতে যাব। এতটুকু পর্যন্ত বোঝা হয়েছে কিনা ভাইয়াকে জানাও, নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে বলো। ঠিক আছে, ক্লিয়ার হয়ে থাকলে চলো এখন আমরা দেখব রাজশাহী বোর্ড 2022। রাজশাহী বোর্ড 2022 এই এমসিকিউ, এই সিকিউটা আমরা চলো দেখি। রাজশাহী বোর্ড 2022-এর গরুর গতে কি বলেছে দেখো, উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। ভাই উদ্দীপকের উচ্চতা, একটা উচ্চতা বলেছে, উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কি হয়? জি আপ। তাহলে আমি কোনো কিছুই না দেখে সরাসরি আমি অঙ্কটা শুরুই করে দিতে পারি জি আপ দিয়ে। ঠিক আছে, বাট তাও আমি একটু পড়ি, চলো দেখি। হ্যাঁ, একটু পড়ি। দেখো কি বলছে, পৃথিবী পৃষ্ঠ হতে এই যে 500 কিলোমিটার উচ্চতা, এটা হচ্ছে আমাদের এইচ। এই উচ্চতায় আমাকে অভিকর্ষজ ত্বরণ বের করতে বলেছে। একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যেটা আমাদের স্মল জি এর মান দেওয়া আছে 9.81। এখানে তোমার মনমানি করলে চলবে না, 9.8 বসাবে না, যেহেতু উদ্দীপকে 9.81 দেওয়া আছে আমরা সেটাই বসাবো। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে কি করতে পারি, উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। তো কোন একটা উচ্চতায়, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র কি জানি আমরা জানি জি আপ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি,
বা জি আপ ইকুয়াল টু আমাদের আর কত, আর হচ্ছে চলো দেখি আর কত, আর হচ্ছে 6400 কিলোমিটার, তার মানে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর নিচে কি, নিচে হচ্ছে আর প্লাস এইচ, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 500 কিলোমিটার। ভাই 500 কিলোমিটার মানে কি 500 ইন্টু 10 কিউব, তো এটাকে আমরা 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 লিখতে পারি, একই কথা, ঠিক আছে। তাহলে ইন্টু জি এর মান কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা হচ্ছে উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ পেয়ে যাচ্ছি। দেখো গরুর গ কিন্তু খুবই সিম্পল ম্যাথ, ঠিক আছে, মানে আমরা নাও যদি চাই যেটা আমি আনসার করবো না, তাও দেখবা অটোমেটিক হাত চলে যাচ্ছে, অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। গরুর গ করার জন্য এই অধ্যায়ের আমাদের আসলে তেমন একটা বেগ পেতে হয় না। তাহলে ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 to the power 6 plus 5 into 10 to the power 5 whole square into 9.81, এটা আসবে আমাদের 8.439 বা 8.44 মিটার পার সেকেন্ড স্কয়ার। হয়ে গেল আমাদের গরুর গ। আমি একটু চেক করে দেখি আনসার ঠিক আছে কিনা। এটা কত নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে রাজশাহী বোর্ড, ঠিক আছে, 8.44 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের গরুর গ শেষ। চলো আমরা এখন দেখি ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে। ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর সম্ভব কিনা। সিম্পল একটা কোশ্চেন, তাই না? উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা। তো আমরা এখানে লেগে পড়বো কিসে বলতো? হ্যাঁ, আমরা এখানে লেগে পড়বো যে এটা ভূস্থির উপগ্রহে সম্ভব কিনা সেটা বের করার একটা প্রসেসিং এ লেগে পড়বো। বাট ভাইয়া এখানে একটু টেকনিক আছে, আগে চেক করে দেখতে হবে এই যে ডাটাগুলো দেওয়া আছে, মানে 500 কিলোমিটার উচ্চতায় যখন উপগ্রহটা ছিল তখনই যদি এটা ভূস্থির উপগ্রহ হয়ে থাকে তাহলে তখন উত্তরটা কি হবে, যে বর্তমানে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনেই কিন্তু উপগ্রহটি ভূস্থির উপগ্রহ। তার মানে আগে আমাকে চেক করে দেখতে হবে বর্তমান উদ্দীপকের কন্ডিশনে, মানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোর আলোকে টি বের করতে হবে, পর্যায়কাল বের করে দেখতে হবে 24 ঘন্টা হচ্ছে কিনা। যদি এই ডাটাগুলো দিয়ে যদি পর্যায়কাল 24 ঘন্টা হয়ে যায় তাহলে আমরা বলবো হ্যাঁ উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ, এটাকে রূপান্তর করার কিছু নাই, ভূস্থির উপগ্রহ, ঠিক আছে। বাট এই অঙ্কে আমরা অঙ্কটা করার পর আমরা দেখবো যে টি এর মান 24 ঘন্টা আসে না, এর থেকে অনেক কম আসে। তার মানে কি বর্তমান যে কন্ডিশন এই কন্ডিশনের জন্য উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ না। তাহলে চলো আগে আমরা বর্তমান কন্ডিশনের জন্য এই উপগ্রহটা ভূস্থির উপগ্রহ কিনা সেটা আগে টেস্ট করি। তাহলে দেখো আমরা এখন দেখব ঘতে আমরা ভূস্থির উপগ্রহ হওয়ার শর্ত কি, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল টি ইকুয়াল টু 24 আওয়ার হয়, ঠিক আছে। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল টি ইকুয়াল টু 24 আওয়ার হয়। এখন আমরা দেখব এখানে আমাদের যে ডাটাগুলো আছে সেটার জন্য টি ইকুয়াল টু 24 আওয়ার হয় কিনা। টি সমান কি ভাই, পর্যায়কালের সূত্র কি কি আছে বলতো? পর্যায়কালের সূত্র একটা আছে টি সমান 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম, এইটা। আরেকটা পর্যায়কালের সূত্র আছে টি সমান 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। ভাই এখানে কোনটা ব্যবহার করব? ভাই এখানে উদ্দীপকে কোথাও বেগের কথা বলা নাই, কৃত্রিম উপগ্রহের বেগ দেওয়া নাই, তার মানে এটা বাদ, আমাদেরকে এটা দিয়ে অঙ্কটা করতে হবে। টি সমান 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম, ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ করার সময় যতগুলো সূত্র দিয়ে অঙ্কটা করা যায় সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে একবার করে দেখিয়ে নিচ্ছি, যাতে করে তোমরা কনফিউজড না হও যে আমাদের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বের করার দুটো সূত্র আছে, কোনটা দিয়ে করব? উদ্দীপক আমাকে যেটা দিয়ে করতে ফোর্স করছে সেটা দিয়ে করতে হবে। তাহলে এখানে আমরা কোনটা দিয়ে করব? 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, বা টি সমান 2 পাই ইন্টু রুট ওভার আর কত, আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 500 কিলোমিটার, তার উপর হোল কিউব, জি কত 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু এম কত, এম হচ্ছে কিছুই দেওয়া নাই, তার মানে পৃথিবীর ভর 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। তাহলে এটা আমরা আগে হিসাব করে বের করি যে বর্তমান কন্ডিশনে কৃত্রিম উপগ্রহটার পর্যায়কাল কত। তাহলে বর্তমান কন্ডিশনে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত দেখি, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস, আচ্ছা ব্র্যাকেট দিতে হবে, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 তার উপর হোল কিউব ডিভাইডেড বাই জিএম, জি হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স
ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 পৃথিবীর ভর। এটা আমাদের আসবে কত আসে, এটা কোথাও কি ভুল করছে? আচ্ছা ইন্টু 2 পাই আছে তাই না, 2 পাই ইন্টু 2 পাই, তাহলে এটা আসে আমাদের 5691, 5691.376 বা 3-4 সেকেন্ড। তো এটাকে আমরা যদি ঘন্টায় নেই তাহলে আমরা কত লিখতে পারি? 3600 দিয়ে ভাগ করে দাও, এটা আসবে 1.58 আওয়ার। তাহলে 1.58 আওয়ার আসছে, তার মানে বর্তমান কন্ডিশনে কি উদ্দীপকের উপগ্রহটি কি ভূস্থির উপগ্রহ? না ভাইয়া, ভূস্থির উপগ্রহ না। তাহলে আমাকে বলছে কি করলে রূপান্তর করা সম্ভব বা রূপান্তর করা সম্ভব কিনা। হ্যাঁ, কোন একটা উপগ্রহকে আমরা চাইলে ভূস্থির উপগ্রহ বানাইতে পারবো। আমাদের কাছে একটা জিনিস আমাদের হাতে আছে, যেটা দিলে এটা ভূস্থির উপগ্রহ হয়ে যাবে। তাহলে দেখো এখন আমরা একটু বুঝি। তাহলে আমরা লিখবো যেহেতু t is not equal to 24 আওয়ার, তাই উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয়। ওকে, ভালো কথা, এটা ভূস্থির উপগ্রহ না, কিন্তু আমাকে বলেছে ভূস্থির উপগ্রহে এটাকে রূপান্তর করা সম্ভব কিনা। ঠিক আছে, আচ্ছা এটাকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব। দেখো তুমি খেয়াল করো, t ইকুয়াল টু আমরা জানি 2 পাই √r প্লাস h হোল কিউব ডিভাইডেড বাই gm। ভূস্থির উপগ্রহ করতে গেলে t এর মান 24 ঘন্টা। ওকে ফাইন, g এর মান এই যে 2 পাই, এগুলো কি জীবনে চেঞ্জ করা যাবে? এগুলো কনস্ট্যান্ট, চেঞ্জ করা যাবে না। বড় হাতে g কনস্ট্যান্ট, চেঞ্জ করা যাবে না। পৃথিবীর ভর চেঞ্জ করা যাবে না, আর পৃথিবীর ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না। তার মানে চেঞ্জ করা যাবে কি একমাত্র উপগ্রহের উচ্চতা h। তার মানে আমরা যদি h যদি চেঞ্জ করতে পারি তাহলে হচ্ছে এটাকে ভূস্থির উপগ্রহ বানানো সম্ভব। তাহলে আমরা ধরে নেই h উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি h উচ্চতায় থাকলে এটি ভূস্থির উপগ্রহ হবে। ঠিক আছে, তো আমরা 2 মিনিট বিরতি দিই, আজানটা শেষ হোক। আচ্ছা দেখো, এখন যেহেতু t is not equal to 24 আওয়ার, তাই উদ্দীপকের উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহ আমরা বলতে পারবো না। উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয়। এখন ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা আমরা দেখেছি। ধরি উপগ্রহটিকে h উচ্চতায় নিয়ে গেলে উপগ্রহটিকে, অথবা বলতে পারি ধরি h উচ্চতায় মানে আমরা h চেঞ্জ করব, হ্যাঁ h বের করব। h উচ্চতায় নিলে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। h উচ্চতায় নিলে উপগ্রহটি
ভূস্থির উপগ্রহে পরিণত হবে। ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তার মানে আমি এইচ এর মান বের করব, ঠিক আছে? এইচ উচ্চতায় নিলে উপগ্রহটি, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এই উচ্চতায় নিলে উপগ্রহটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তাহলে আমরা জানি, আমরা সরাসরি এই যে সূত্রটা আমরা সরাসরি লিখতে পারি, হ্যাঁ, অথবা চাইলে আমরা ভেঙে লিখতে পারি। তবে আমরা একটা সূত্র জানি না যে কৃত্রিম উপগ্রহের উচ্চতা h = কি বলতো, gmt² ডিভাইডেড বাই 4π² টু দি পাওয়ার 1/3 মাইনাস r। এই সূত্র যারা এমসিকিউ পড়েছো, বেসিক ক্লাস করেছো, তা তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমরা h বের করব। তো এখানে আমরা ডাটাগুলো, মানগুলো বসাই। তাহলে খেয়াল করো এখানে আমাদের মান কি কি বুঝবে। দেখো আমাদের g কত, g হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তারপর আমাদের m কত, m হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। টি স্কোয়ার, টি কত ভাইয়া, টি হচ্ছে আমাদের 24 ঘন্টা, কারণ ভূস্থির উপগ্রহ করে ফেলছি। তো তাহলে ভূস্থির উপগ্রহ করলে 24 ইন্টু 3600 হোল স্কোয়ার, তার উপরে কি 1/3, নিচে কত 4π² মাইনাস আর এর মান কত 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে আমরা h এর মান পেয়ে যাব। h এর মান চলো তো দেখি কত আসে। h এর মান আসবে 6.673 into 10 to the power minus 11 into 6 into 10 to the power 24 into 24 into 3600 মানে কি 86400 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4π²। এখন যা যা লিখছো পুরোটার উপর টু দি পাওয়ার 1/3, পুরোটার উপর হচ্ছে আমাদের টু দি পাওয়ার 1/3, তারপর মাইনাস আর 6.4 into 10 to the power 6। হিসাব করলে এটা আসবে 35.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, 35.9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত মিটার। তাহলে এটা সমান কত কিলোমিটার ভাইয়া? এটাকে তুমি যদি 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা আসবে 35,900 ধরো 35,900 আসছে, হ্যাঁ 35,900 কিলোমিটার বা 35,903 আসবে। তাহলে খেয়াল করো উদ্দীপকের উপগ্রহটিকে আমরা ভূস্থির উপগ্রহ রূপান্তর করতে পারবো যদি উপগ্রহটিকে আমি পৃথিবী পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় না নিয়ে আরো উপরে নিয়ে যাই। কত উপরে? 35,900 কিলোমিটার উপরে নিয়ে গেলে আমরা এটাকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে পারবো। তো তখন আমরা কমেন্টটা এভাবে লিখে দিব, উদ্দীপকের উপগ্রহটি অর্থাৎ উদ্দীপকের উপগ্রহটিকে, অথবা লিখতে পারো অর্থাৎ উপগ্রহটিকে পৃথিবী পৃষ্ঠ হতে যদি আমরা 35,900 কিলোমিটার উঁচুতে স্থাপন করি তাহলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তার মানে এর পর্যায়কাল 24 ঘন্টা হবে। ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তো এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2022। তো আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছি। খুবই সিম্পল ম্যাথ ছিল। তারপর আসো যশোর বোর্ড 2022। চলো দেখি এখন আমরা দেখব যশোর বোর্ড 2022। এটা গতে কি বলেছে? কৃত্রিম উপগ্রহটির বেগ নির্ণয় করো। বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র কয়টা ভাইয়া? দুইটা। আমরা দেখব কোনটা দিয়ে করা যায়। একটা হচ্ছে v = √gm/r+h, আরেকটা হচ্ছে v = 2π × r+h ডিভাইডেড বাই t। চলো দেখি কোনটা দিয়ে করা যায়। খেয়াল করো, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কেন্দ্র হতে 3.6 × 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার, এটা হচ্ছে h উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো। মানে কেন্দ্র থেকে আমরা এত উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছি, এটা হচ্ছে h এর মান।
যেখানে অভিকর্ষজ ত্বরণ জি দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার এবং মহাকর্ষ ধ্রুবক 6.7 দেওয়া আছে, 6.673 না দিয়ে 6.7 দিয়েছে। তাহলে কোন সূত্র দিকে এটা আমাদেরকে ধাবিত করতেছে? ভাই এখানে কি পর্যায়কাল দেওয়া আছে? নাই, তার মানে এটা বাদ। তাহলে আমাকে কৃত্রিম উপগ্রহের সূত্র এইটা দিয়ে আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে হবে, উপরেরটা দিয়ে। তাহলে আমরা উপরের সূত্রটা দিয়ে কৃত্রিম উপগ্রহের বেগ বের করব। তাহলে এখানে আমরা কি লিখব? আমরা জানি কৃত্রিম উপগ্রহের বেগ v equal to √gm/r+h। ঠিক আছে, তাহলে বা কৃত্রিম উপগ্রহের বেগ v equal to সবকিছুর মান বসিয়ে দাও, g এর মান যা উদ্দীপকে দেওয়া আছে তা বসাবে। হ্যাঁ, টেকনামি করো না কিন্তু তোমরা কেউ। দেখো 6.7 × 10⁻11 ইন্টু m কত? 6 × 10⁻24 কেজি। যেহেতু m এর মান দেওয়া নাই, আমি আমার মতো মুখস্থ বসাইতে পারবো। আর কত? 6.4 × 10⁶ প্লাস h কত? 3.6 × 10⁴ কিলোমিটার। এখানে কি বসাবা? মিটার। তাহলে আরো 10³ এক্সট্রা যোগ করতে হবে। তাহলে 3.6 × 10⁷। এটা একটু মাথায় রেখো, এখানে কিন্তু 10⁴ হবে না। কেন? কারণ 10⁴ হচ্ছে কিলোমিটার, বাট এখানে কিসে বসাতে হবে? মিটারে। তাহলে এটা কিন্তু আমাদের 10⁴ না হয়ে 10⁷ হবে। ওকে, তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন করে ফেললে আমাদের আনসারটা চলে আসবে। চলো দেখি আনসারটা কত আসে। √6.7 × 10⁻11 into 6 × 10⁻24 divided by 6.4 × 10⁶ plus 3.6 × 10⁷। এটা আমাদের আসবে 3079 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দশমিক লিখলেও হয়, না লিখলেও চলে। তাহলে এটা সমান আমরা যদি কিলোমিটারে যদি নেই, তাহলে এটা কত আসে? কিলোমিটারে নিলে 1000 দিয়ে ভাগ দাও, এটা আসবে 3.079 বা 3.08 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গয়ের আনসার। গয়ের আনসার হচ্ছে কৃত্রিম উপগ্রহটির বেগ হচ্ছে 3.08 কিলোমিটার পার সেকেন্ড। তারপরে আমরা যদি ঘ নাম্বারটা যদি দেখে ফেলি, চলো দেখি ঘতে আমাদের কাছে কি চেয়েছে। দেখো, কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে কিনা। তার মানে এটার পর্যায়কাল বের করে দেখবা। এখন তো এটা তুমি টিও মানে ভি জানো অলরেডি, তাই না? ভি জানো, তাহলে এটা পর্যায়কাল বের করে ফেলবা, তাহলে অঙ্কটা শেষ। তাহলে আমরা লিখব যে ভূস্থির উপগ্রহ হবে, ভূস্থির উপগ্রহ হবে যদি পর্যায়কাল টি ইকুয়াল টু 24 আওয়ার হয়। ঠিক আছে, এখন আমরা জানি পর্যায়কাল বের করার সূত্র দুইটা আমি অলরেডি লিখেছি। তো এখানে আমাদের বেগ অলরেডি গরুর গত আমরা বেগ পেয়েছি, তার মানে আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথটা করতে পারবো, 2πr+h ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, তো এখান থেকে আমরা পর্যায়কাল বের করব। 2π আর কত? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ প্লাস h হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে h 3.6 × 10⁴ কিলোমিটার, তার মানে 3.6 × 10⁷ মিটার ডিভাইডেড বাই আমাদের ভি আমরা গরুর গতে পেয়েছি, যেটা মিটারে পেয়েছো সেটা বসাবা 3079 মিটার পার সেকেন্ড। 3079 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এগুলো আমি বাংলা কথা লিখছি না, ওগুলো তোমরা বাসায় লিখে নিবা। তাহলে এখান থেকে কত আসে বলো? উপরে 2π × 6.4 × 10⁶ প্লাস 3.6 × 10⁷ ডিভাইডেড বাই 3079। হিসাব করলে আসবে 86,523। 86,523.88, তাহলে 86,524 লিখতে পারো এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে এত সেকেন্ড হলে এটাকে তুমি 3600 দিয়ে ভাগ দাও, তাহলে ঘন্টায় চলে আসবে। আনসারটা আসবে 24.03 ঘন্টা। তো ভাইয়া এগুলা এক একটা গাইডে এক এক রকম দেওয়া। কোন গাইডে বলবে যে এটা যেহেতু 24 আসে নাই, সমান 24 আসে নাই, তার মানে এটা কৃত্রিম ভূস্থির উপগ্রহ না। বাট কথা হচ্ছে সমান আসাটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কেন? কারণ তোমার ডিজিটের মধ্যে তোমার একটু 19-20 হলেই কিন্তু আর সমান 24 আসবে না। তো এটা একটা পারমিসিবল ব্যাপার স্যাপার আছে। মনে করো 24.0 সামথিং আসছে, ওটা ইকুয়াল টু 24, এটা ভূস্থির উপগ্রহ। ঠিক আছে, তাহলে আমরা লিখব যেহেতু টি, তাহলে আমরা লিখব সুতরাং টি ইকুয়াল টু এটা যে কথা মানে 24.003 যে কথা, এটা প্রায় 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা। ঠিক আছে, তখন আমরা বলবো যেহেতু আমাদের পর্যায়কাল 24 ঘন্টা, পর্যায়কাল যেহেতু 24 ঘন্টা, তার মানে আমাদের কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে। অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে।
ওকে, কৃত্রিম মানে 24 জায়গায় যদি এখন যদি 24.1 চলে আসতো তাহলে আমি বলতাম এটা কৃত্রিম হবে না, বাট এটা কি 03 এই ধরনের ডাটা যদি আসে খুব কাছাকাছি তাহলে এটাকে আমরা 24ই বলবো, ঠিক আছে। অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে, ভূস্থির হবে। এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2022-এর ঘ নাম্বার প্রশ্ন, ঠিক আছে। তো আমি আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। দাঁড়াও একটা মিনিট, একটা মিনিট, ঘরে মশার উপদ্রব খুব বাড়ছে, আমি এটা লাগিয়ে দিই। ওকে, এখন আসো দেখি। এখন আমরা দেখব কুমিল্লা বোর্ড 2022। কুমিল্লা বোর্ড 2022-এর আমাদের প্রশ্নটাতে আমাদেরকে কি বলেছে চলো দেখি। সূর্য থেকে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রাভিমুখী বল নির্ণয় করো। কেন্দ্রাভিমুখী বল আর কেন্দ্রমুখী বল একই কথা, mv²/r। বলছে সূর্য থেকে ন্যূনতম দূরত্বে। চলো এখন প্রশ্ন পড়ি। সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। ওকে ফাইন। সূর্য হতে পৃথিবীর নিকটতম ও দূরতম দূরত্ব, দেখো নিকটতম দূরত্ব দেওয়া আছে 1.47 × 10⁻14 মিটার, এবং এখানে এটাই বলছে সূর্য হতে ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব মানে কি? নিকটতম দূরত্ব, ঠিক আছে। সূর্য হতে ন্যূনতম দূরত্ব মানে কি? নিকটতম দূরত্ব, ঠিক আছে। তাহলে আমাদেরকে এটা বলছে এই দূরত্বে পৃথিবীর কেন্দ্রাভিমুখী বল কত। এবং দেখো তাহলে এই যে 1.5 × 10⁻14 এটা আমাদের এখন লাগতেছে না, এটা আমরা পরে কাজে লাগাবো, ঘতে লাগাবো। একজন শিক্ষার্থী হিসাব করে বললো, আচ্ছা ওগুলো পরে দরকার নেই, এখন আপাতত আমরা সূর্য হতে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রমুখী বল হিসেব করি। দেখো তাহলে আমরা এটা লিখতে পারি সূর্য হতে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব এখানে কি দেওয়া আছে? সূর্য হতে ন্যূনতম দূরত্ব, এটাকে আমরা বলবো r। r সমান কত? 1.47 × 10⁻14 মিটার, ঠিক আছে। সূর্য হতে ন্যূনতম দূরত্ব r দেওয়া আছে 1.47 × 10⁻14 মিটার। তারপর দেখো কেন্দ্রবিমুখী বলের সূত্র কি বলতো? আমরা জানি কেন্দ্রাভিমুখী বল, আমরা জানি কেন্দ্রাভিমুখী বল FC = mv²/r। FC কেন্দ্রাভিমুখী বল FC = mv²/r। তো এখানে আমাদের আর কি লাগবে? m লাগবে, v লাগবে, r লাগবে। v r অলরেডি আমরা জানি। v কত? v হচ্ছে আমাদের ভি কি দেওয়া আছে? ভি হচ্ছে আমাদের মহাকর্ষ বলের বিরুদ্ধে। দেখো একজন শিক্ষার্থী হিসাব করে বলল পৃথিবীকে আচ্ছা এটা দিয়ে করবো না, কেন্দ্রাভিমুখী বল এখানে ভি নাই, তাহলে কেন্দ্রাভিমুখী বল এটা আবার কার সমান বলতো? আমরা জানি কেন্দ্রাভিমুখী বল এটা হচ্ছে মহাকর্ষ বলের সমান, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের সমান, ঠিক আছে। এটা দিয়ে করব। এবং খেয়াল করো এই মহাকর্ষ বল এটা সমান কি? Gmm/r²। দেখছো কোথা থেকে ফিরে আসছি? আমি যখন দেখছি mv²/r আমি দেখছি ভি নাই, তখন আমি আবার মহাকর্ষ বলের কথা আমার মনে পড়ছে, গতকাল আমরা পড়িয়েছিলাম যে কেন্দ্রাভিমুখী বল মহাকর্ষ বলের সমান। তো আমি FC = FG এটা আমরা পড়ছিলাম গতকাল। তাহলে এখান থেকে এখন আমরা মান বসাবো। তো দেখো জি এর মান কত? জি এর মান সবসময় ফিক্সড 6.673 × 10⁻11। m আর m কি? হ্যাঁ m হচ্ছে বড় জিনিসের ভর, ছোট হাতের m হচ্ছে ছোট জিনিসের ভর। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে পৃথিবী। তাহলে সূর্যের ভর, এই যে সূর্যের ভর 2 × 10⁻30 কেজি, এটা হচ্ছে m বড় হাতের m। আর পৃথিবীর ভর দেওয়া আছে 5.96 × 10⁻24 কেজি, এটা হচ্ছে ছোট হাতের m। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা মান বসাবো। ক্যাপিটাল M হচ্ছে 2 × 10⁻30 কেজি। আমি সবগুলোকে ব্র্যাকেট দিয়ে বোঝাই যাতে করে তোমাদের পরে বুঝতে সুবিধা হয়। আর স্মল m হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর উদ্দীপকে যা দেওয়া আছে তা 5.96 × 10⁻24 কেজি ডিভাইডেড বাই r²। r কত? 1.47 × 10⁻14। 1.47 × 10⁻14 তার উপর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আর ভি আমাদের লাগবে না, ভি লাগতেছে না। তাহলে আমরা এটা সবকিছু যদি হিসাব করি তাহলে আমাদের আসবে সুতরাং কেন্দ্রাভিমুখী বল। তাহলে কেন্দ্রাভিমুখী বল হচ্ছে আমাদের FC কেন্দ্রাভিমুখী বল, যেটা আমাদের FG এর সমান এই ম্যাথের জন্য। তাহলে FC = আমাদের কত আসতেছে? FC = আমাদের আসতেছে 6.673 × 10⁻11 × 2 × 10⁻30 কেজি into 5.96 × 10⁻24 কেজি ডিভাইডেড বাই 1.47 × 10⁻14 হোল স্কয়ার। এটা সমান আমাদের আসবে 3.68
কেন্দ্রাভিমুখী বল 3.68 ইন্টু 10⁻16 বলের একক নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের যশ কুমিল্লা বোর্ড 2022 গ নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে, এটা আনসার আসছে 3.68 ইন্টু 10⁻16 নিউটন। আশা করি সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছি। আমরা তারপর ঘ নাম্বার প্রশ্নটা দেখি। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে, উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীর হিসাবে যথার্থতা গাণিতিকভাবে আলোচনা করো। তাহলে হিসেবটা আসলে সে কি করেছে, সে হিসেব করে বলেছে যে একজন শিক্ষার্থী হিসেব করে বলল পৃথিবীকে নিকটতম দূরত্ব হতে দূরতম দূরত্বে সরাতে মহাকর্ষ বলের বিরুদ্ধে 1.8 ইন্টু 10⁻29 জুল কাজ করতে হয়। তার মানে আমি কাজই বের করবো, কাজ বের করে দেখবো আমাদের ডব্লিউ ইকুয়াল টু এটা আসে কিনা। কার বিরুদ্ধে ভাই? মহাকর্ষ বলের বিরুদ্ধে। মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজের সূত্র কোথায় পড়েছি? কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আমরা এটা পড়ি, পঞ্চম অধ্যায়। সূত্রটা কি? ডব্লিউ ইকুয়াল টু জিএমএম 1/RI মাইনাস 1/RF। এটা দিয়ে কিন্তু অলরেডি আমরা 2024 এবং 2023 ম্যাথ করেছি। ঠিক আছে, তাহলে সেটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে খেয়াল করো অঙ্কটা আমরা কিভাবে করি। দেখো দেখো সবাই দেখো, এই যে দেখো, তাহলে আমাদের উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীর হিসাবে যথার্থতা হিসেব করো। তাহলে আমরা এখানে আগে ডাটাগুলা লিখি। এখানে আমাদের আর আই কত? আর আই হচ্ছে নিকটতম দূরত্ব। আর আই হচ্ছে নিকটতম দূরত্ব কিসের? সূর্য হতে পৃথিবীর নিকটতম দূরত্ব। এই যে এটা হচ্ছে আমাদের আর আই, এটা হচ্ছে আর আই। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের আর আই। আর এই যে আমাদের দূরতম দূরত্ব, এই যে 1.52 ইন্টু 10⁻14, এটা হচ্ছে আমাদের আর এফ। তাহলে নিকটতম দূরত্ব হচ্ছে 1.47 ইন্টু 10⁻14 মিটার। আর আমাদের যে দূরতম দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরতম দূরত্ব আর এফ, এটা হচ্ছে 1.52 ইন্টু 10⁻14 মিটার। আমার শিক্ষার্থী কি বলেছে? শিক্ষার্থী বলেছে যে আমি নিকটতম দূরত্ব অর্থাৎ আর আই থেকে আর এফ এ নিতে চাই এবং সেজন্য এত জুল কাজ করতে হবে। এখন প্রশ্ন বলছে শিক্ষার্থী কথাটা সত্য বলছে কিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি। তাহলে দেখো আমরা জানি মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজের সূত্র, মহাকর্ষ বলের বিরুদ্ধে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে বা মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কত? ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে জিএমএম 1/RI মাইনাস 1/RF। এই সূত্রটা আশা করি গত 2 দিন যারা ক্লাস করেছো তোমরা চেনো এই সূত্রটা। এখন এখানে আমরা মান বসাবো বা ডব্লিউ ইকুয়াল টু, এবং ডব্লিউ বের করে দেখবো ডব্লিউর মান এই 1.8 ইন্টু 10⁻29 জুল আসে কিনা। যদি আসে তাহলে শিক্ষার্থী সঠিক কথা বলেছে। তাহলে জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻11। ক্যাপিটাল এম কত? এটা হচ্ছে সূর্যের ভর। ক্যাপিটাল এম হচ্ছে 2 ইন্টু 10⁻30 কেজি। আর আমাদের স্মল এম কত? স্মল এম হচ্ছে পৃথিবীর ভর 5.96 ইন্টু 10⁻24 কেজি। ঠিক আছে, ইন্টু 1/RI আর আই কত? আর আই হচ্ছে 1.47 ইন্টু 10⁻14 মাইনাস 1/RF। 1/RF কত? 1/1.52 ইন্টু 10⁻14। ঠিক আছে, মানে এগুলো সব একসাথে হিসাব করবা। তাহলে সুতরাং তোমার ডব্লিউ কত আসবে? ডব্লিউ আসবে, মানে আমি তো জায়গা হয় নাই, উপরে নিচে লিখছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। উপরে তাহলে আমাদের কি আসবে? 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 2 ইন্টু 10⁻30 ইন্টু 5.96 ইন্টু 10⁻24 ইন্টু, তারপর ব্র্যাকেট শুরু করবা, এই জায়গাটা লিখবা। প্রথমে লিখবা 1/1.47 ইন্টু 10⁻14, তারপর মাইনাস, এই যে মাইনাসটা দিবা, তারপর আবার 1 ডিভাইডেড বাই 1.52 ইন্টু 10⁻14, তারপর ব্র্যাকেট ক্লোজ। এটা আসবে 1.779, তাই না? 1.7799 ইন্টু 10⁻29 জুল। তো এই 1.779 কে আমরা কি বলতে পারি? 8 বলতে পারি। তাহলে সমান আমরা বলতে পারি 1.8 ইন্টু 10⁻29 জুল। ঠিক আছে, এত জুল প্রায়। তাহলে খেয়াল করে দেখো, তোমার শিক্ষার্থী বলছে 1.8 ইন্টু 10⁻29 জুল, আমরা অঙ্ক করেও পেয়েছি 1.8 ইন্টু 10⁻29 জুল। তার মানে শিক্ষার্থীর হিসাব যথার্থ হয়েছে। তাহলে আমরা লিখব যেহেতু ডব্লিউ ইকুয়াল টু 1.8 ইন্টু 10⁻29 জুল এসেছে, অর্থাৎ শিক্ষার্থীর হিসাব যথার্থ হয়েছে। এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2022।
তো আশা করি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? তো এটা আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো তোমরা সবাই 1 মিনিট সময় দাও, ঘরে প্রচুর মশা বেড়ে গেছে, হ্যাঁ, তো আসলে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। 1 মিনিট সময় দাও, আমি একটা কোয়েল নিয়ে আসি, ঠিক আছে? তারপর শুরু করছি। 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, আবার চলে আসলাম। চলো শুরু করি। দেখো, এখন আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2022। চট্টগ্রাম বোর্ড 2022 গতে কি বলেছে? কৃত্রিম উপগ্রহটির কক্ষীয় বেগ নির্ণয় করো। ভাই, কক্ষীয় বেগ একই কথা, মানে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ, তো বেগ নির্ণয়ের জন্য আমাদের কোন সূত্রটা লাগবে? দুইটা সূত্র আমরা জানি। এখানে আমরা কোনটা ইউজ করতে হবে ভাই? এখানে আমরা ইউজ করব v √gm/r+h। সিম্পল, আর এখানে পর্যায়কাল দেওয়া নেই, প্রশ্নে কোথাও পর্যায়কাল দেওয়া নেই, তাহলে এটা দিয়ে ইউজ করব। তাহলে v আমাদের কত আসে? √ মান বসিয়ে দাও। g এর মান 6.673 ইন্টু 10⁻20 10⁻11 10⁻11 ইন্টু m কত? m হচ্ছে এই যে পৃথিবীর ভর, 6 ইন্টু 10⁻24 কেজি, 6 ইন্টু 10⁻24 কেজি, আর প্লাস h, আর হচ্ছে 6400 কিলোমিটার, যার মান হচ্ছে 6.4 ইন্টু 10⁻6। h কত? 26,000 কিলোমিটার। তো 26,000 কিলোমিটার মানে কি? 26,000 কিলোমিটার মানে হচ্ছে 26,000 ইন্টু, আমি এখানে একটু লিখে রাখি, 26,000 কিলোমিটার। 26,000 কিলোমিটার, এটার মানে হচ্ছে 26,000 ইন্টু 10 কিউব মিটার। তো এটা সমান আমরা লিখতে পারি, এই যে এখানে যদি তুমি 4 ঘর আগে যদি দশমিক দাও 2.6, তাহলে এখানে 4 ঘর, তাহলে এখানে 4 বেড়ে যাবে 10⁻7 মিটার। 26,000 কিলোমিটার যেই কথা, 2.6 ইন্টু 10⁻7 মিটার একই কথা, তাহলে এটা হচ্ছে √ তাহলে এখান থেকে আমরা কক্ষীয় বেগ পেয়ে যাব। কক্ষীয় বেগ কত আসে দেখি? কক্ষীয় বেগ আমাদের আসবে √ 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁻6 প্লাস 2.6 ইন্টু 10⁻7। এটা হিসাব করলে আমাদের আসবে 3515.3 এত মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা যদি কিলোমিটার পার সেকেন্ডে নেই, 1000 দিয়ে ভাগ করে দাও, 3.515 বা 3.52 লিখতে পারো কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2022-এর গ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে কি চেয়েছে দেখো, উপগ্রহটিকে সবসময় ঢাকার উপর দেখা যাবে কিনা। সবসময় ঢাকার উপর দেখা যাবে, তার মানে কি? এটা ভূস্থির উপগ্রহ হতে হবে। তাহলে সবসময় ঢাকার উপর তখনই দেখা যাবে যখন এটা ভূস্থির উপগ্রহ হবে। তাহলে আমরা ভূস্থির উপগ্রহ কিনা বের করব, অর্থাৎ এটা পর্যায়কাল বের করব, ঠিক আছে? তাহলে আমরা লিখব উপগ্রহটিকে সবসময় ঢাকার উপর দেখা যাবে। উপগ্রহটিকে সব সময় ঢাকার উপর দেখা যাবে। ঢাকার উপর
উপর দেখা যাবে যদি এটি ভূস্থির উপগ্রহ হয়। ভূস্থির উপগ্রহ হয়। ঠিক আছে, তাহলে ভূস্থির উপগ্রহ হয়। তো ভূস্থির উপগ্রহের জন্য আমাদেরকে কি করতে হবে? শর্ত টি বের করতে হবে। আমরা জানি টি সমান, এখানে টি এর সূত্র দুইটা, আমরা কোনটা ব্যবহার করব? ভি কিন্তু এখন পেয়েছি গুরুর গ থেকে, চাইলে এখন আমরা টি এর যে কোনো সূত্র ব্যবহার করতে পারি। ঠিক আছে, টি এর এখন আমরা চাইলে 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি, ওটা দিয়েও করতে পারি অঙ্কটা। তাহলে চলো আমরা ওটা দিয়েই করি, অথবা আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এটা দিয়ে করলেও আমাদের কাছে এখন সব ডাটা আছে। আবার আমরা যদি এটা দিয়ে করতে চাই 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি, ভাই এটা দিয়ে করলে আমাদের কাছে সব ডাটা আছে। কেন? গরুর গতে ভি আছে, আমাদের ভি আমরা জানি। তাহলে কাজ করি, সব অঙ্ক তো এটা দিয়ে করছি, তাহলে আমরা এখন এই মুহূর্তে আমরা টিটা আমরা হচ্ছে এটা দিয়ে করি। হ্যাঁ, এটা দিয়ে করি, এটা দিয়ে করি। মানে আমি তোমাদেরকে বললাম যে দুটা দিয়ে করা যাবে, সেম কাছাকাছি রেজাল্ট আসবে। হ্যাঁ, একটু এদিক ওদিক হবে কেন? কারণ আমাদের যে ক্যালকুলেটরের ডিজিট তো আমরা এক একজন, কেউ 2 ঘর নেই দশমিকের পর, কেউ 3 ঘর নেই, কেউ নিতেই চায় না, এই কারণে একটু ডিফারেন্স চলে আসবে। 2 পাই, বাট ওই ডিফারেন্স গুলো পরীক্ষায় অ্যালাউয়েবল, পারমিসিবল, সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে এটা বের করবো। তাহলে বা টি সমান কত আসে? 2 পাই আর প্লাস এইচ। আর কত? পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶, এইচ কত? 26,000 কিলোমিটার, তার মানে 2.6 × 10⁷ মিটার, ডিভাইডেড বাই ভি কত? ভি আমরা পেয়েছি মিটার পার সেকেন্ডে, যেটা পেয়েছি সেটা নিতে হবে 3515.3, 3515.3। তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে যাব। টি এর মান চলো দেখি কত আসে। টি এর মান আসবে 2 পাই ইন্টু r plus h, 6.4 × 10⁶ plus 2.6 × 10⁷ ডিভাইডেড বাই 3515.3। আনসার আসবে 57,911। ঠিক আছে, 57,911, 11.18 বা 2 সেকেন্ড। তো এটাকে আমরা যদি 3600 দিয়ে যদি ভাগ করি, তাহলে টি সমান আমাদের কত আসবে? 3600 দিয়ে ভাগ করলে আসবে 16 ঘন্টা, 16.08 বা 16.1 ঘন্টা। তো খেয়াল করে দেখো, এটা কি ভাই আমাদের 24 ঘন্টা হয়েছে? হয় নাই। তারপরে এটা কি সব সময় ঢাকার উপর দেখা যাবে না। তাহলে আমরা লিখবো যেহেতু টি ইজ নট ইকুয়াল টু 24 আওয়ার্স, অর্থাৎ উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয়। আর ভূস্থির উপগ্রহ না হলে এটাকে সবসময় একই জায়গায় দেখা যাবে না। উপগ্রহটি ভূস্থির নয়, তাই উপগ্রহটিকে সবসময় ঢাকার উপর দেখা যাবে না। উপগ্রহটিকে সবসময় ঢাকার উপর দেখা যাবে না। ঢাকার উপর দেখা যাবে না। তো আমরা আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছি। তো আমাকে বলো, চট্টগ্রাম বোর্ড 2022 এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা? চট্টগ্রাম বোর্ড 2022-এর এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা ভাইয়াকে জানাও। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জানো। ডায়েরিটা খুলে আমি বাইরে সাউন্ড বেশি। আচ্ছা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝে থাকলে খুবই ভালো। নবনী বুঝতে পেরেছি, ঠিক আছে, চলো যাই। এখন আমরা দেখব সিলেট বোর্ড 2022। সিলেট বোর্ড 2022, দেখো এই চিত্রটা আমার খুব ফেভারিট চিত্র। এই যে বি বিন্দু, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, বি বিন্দু থেকে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচে খনিতে, আর বি থেকে সিতে যাচ্ছ, তার মানে কি উপরে। খনিতে গেলে লিনিয়ারলি কমে, বাট ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে অধিবৃত্ত পথে কমে, অধিবৃত্তাকার টাইপ কমে। ঠিক আছে, হাইপারবোলা বা অধিবৃত্ত টাইপ কমে। এখন আমাকে প্রশ্নে কি বলেছে চলো দেখি। গরুর গতে কি বলেছে? গরুর গতে আমাদেরকে বলেছে যখন কোনো বস্তু এ বিন্দুতে অবস্থান করে তখন অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। এ বিন্দুতে অবস্থান করে, এ মানে কি খনিতে, মানে ভূপৃষ্ঠ থেকে নিচে, তাহলে তখন অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। গ, এখানে এ বিন্দু ভূপৃষ্ঠ থেকে নিচে, ভূপৃষ্ঠ থেকে গভীরের একটি স্থান, ঠিক আছে। আচ্ছা,
যার গভীরতা h ইকুয়াল টু কত, ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ কত, কেন্দ্র থেকে r দূরত্ব, আর a কত, কেন্দ্র থেকে r/2, তাহলে গভীরতাটা কি আসবে, r-r/2। তো লসাগু করলে কত আসবে, r/2। তাহলে এই যে এর গভীরতা কত, r/2। এভাবেই বের করতে হবে। কেন বলতো, যখন সি বিন্দুর অঙ্ক করবো তুমি যদি লেখো সি বিন্দুতে h এর মান 3r/2, ভুল। কারণ 3r/2 হচ্ছে কেন্দ্র ও থেকে সি এর দূরত্ব, ভূপৃষ্ঠ বি থেকে সি এর দূরত্ব কিন্তু 3r/2 না। মানে যখন তোমাকে এই যে ঘোড়ার গতে যখন তোমাকে বলবে সি বিন্দুর একটা অঙ্ক আছে ঘোড়ার গতে, তখন তুমি যদি h মানে উচ্চতা যদি 3r/2 লেখো তাহলে তুমি গেছো অঙ্ক কাটা। কারণ 3r/2 এটা কিন্তু বি থেকে সি এর দূরত্ব না। 3r/2 এই যে 3r/2 এটা কিন্তু আমাদের ও থেকে সি এর দূরত্ব। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত, 3r/2 - r। এইভাবে অঙ্কটা করতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছি সবাই। তাহলে খেয়াল করো, তাহলে এ বিন্দু ভূপৃষ্ঠ থেকে গভীরের একটি স্থান যার গভীরতা h হচ্ছে আমাদের এ বিন্দুর গভীরতা হচ্ছে OB - OA। ঠিক আছে, হিসাব করলাম। তাহলে এটা আসবে r/2। তাহলে আমরা লিখব, সুতরাং এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ এটা হচ্ছে আমাদের জি ডাউনের সূত্র আসবে। জি ডাউন সমান হচ্ছে 1 - h/r ইন্টু জি। জি এর মান কত দেওয়া আছে, জি এর মান কোথাও দেওয়া আছে, জি এর মান কোথাও দেওয়া নাই। তাহলে জি এর মান আমরা 9.8 ধরে নিব। ঠিক আছে, যেহেতু দেওয়া নেই তাহলে আমরা লিখব বা। এখন এই জি ডাউন মানে কি, জি এ সমান 1 - h কত, h হচ্ছে r/2। তাহলে h হচ্ছে r/2, আবার এই যে r এটা নিচে আছে, এই যে r ইন্টু জি। ঠিক আছে, তাহলে এটা সমান আমাদের কত আসবে, এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি এ সমান r কাটা, তার মানে আমরা কত পাচ্ছি 1/2 ইন্টু জি। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি জি অফ এ ইকুয়াল টু, এটা লসাগু করলে এটা আসবে হাফ ইন্টু জি। ঠিক আছে, এটা আসবে আমাদের হাফ ইন্টু জি। তাহলে সমান বা জি এ ইকুয়াল টু হাফ ইন্টু জি এর মান কত, 9.8। তার মানে সুতরাং এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 4.9 মিটার/সেকেন্ড স্কয়ার। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলো, এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু জানো। ঠিক আছে, তো যারা মনে করো রেগুলার ক্লাস করতেছো তোমাদের কিন্তু মহাকর্ষ অভিকর্ষ পুরো অধ্যায়টা কিন্তু আজকে একদম ফিনিশড হয়ে যাচ্ছে। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব ভাইয়া, তোমাদের টেস্ট পেপার বা গাইডে তোমরা 2024, 2023, 2022 এই 3 বছর তো আমি করিয়ে দিচ্ছি। মোট কটা, সব প্রথমে হচ্ছে 9টা, পরে 10টা, আজকে 9টা, মোট 28টা সিকিউ ভাইয়া করে দিচ্ছি। 28টা সিকিউ তুমি নর্মালি আমি বলি তোমাদের যে সকল ফ্রেন্ডরা পড়াশোনা মানে করে না বা মানে মনে করে আমি হচ্ছে অনেক পারি, তারা কিন্তু 28টা সিকিউ কিন্তু প্র্যাকটিস করে নাই। বাট আমার ক্লাসের বদলতে কিন্তু তোমরা কিন্তু 3 দিনে, এক সপ্তাহের মধ্যে 3 দিনে কিন্তু 28টা সিকিউ সলভ করে ফেলতেছো, যেভাবে হুক করা হয়ে যাচ্ছে। তার মানে তোমরা তাদের থেকে কিন্তু এগিয়ে গেছো। এই জিনিসটা একটু মাথায় রাখবা, এবং এটা নিয়ে, এটা আবার অহংকারের বিষয় না, এটা হচ্ছে তোমার একটা স্যাটিসফ্যাকশনের বিষয়, মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে হচ্ছে হ্যাঁ আমি তাদের থেকে বেশি, মানে আমি তাদের থেকে একটু এগিয়ে গেলাম। ঠিক আছে, কারণ এইভাবে মানে বসে বসে আমার সাথে যখন প্র্যাকটিস করতেছো তখন হচ্ছে করা হয়ে যাচ্ছে, কিন্তু যদি তুমি যদি বাসায় যদি বসতে যাও, যখন গাইডেড টেস্ট পেপারে যখন অঙ্কগুলো দেখবা, অঙ্কগুলো খুব বোরিং ভাবে ব্যাখ্যা করা থাকে, তখন কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো করতে ভালো লাগে না। বাট এখন তোমরা এই 2024, 2023, 2022 এই 3 বোর্ডের প্রশ্ন যখন পারো একটু কষ্ট করে, 2021 হচ্ছে এই অধ্যায় থেকে কোনো পরীক্ষা আসে নাই, কারণ 2021 শর্ট সিলেবাস এই অধ্যায়টা ছিল না। 2020 তো করোনার বছরই ছিল। তোমরা কষ্ট করে 2019, 2018 এই 2 বছরের প্রশ্ন একটু বাসায় একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের পুরো মানে যে বিষয়টা, আমাদের পুরো বিষয়টা হচ্ছে কভার হয়ে যাবে। আবার এই অধ্যায়ের এমসিকিউ ভাই 250টার উপরে নিয়েছি। সবগুলো এমসিকিউ তুমি যে বাসায় বসে বসে যদি প্র্যাকটিস করো, তারপর তোমার টেস্ট পেপারে অথবা গাইড থেকে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে তোমাদেরকে কেউ এমসিকিউ এবং সিকিউতে আটকাতে পারবে না। তাহলে দেখি ঘ নাম্বার প্রশ্ন দেখি। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে? ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে উদ্দীপকে বর্ণিত এ ও সি বিন্দুর মধ্যে এবং কোথায় কোনো একটি বস্তুর ওজন বেশি অনুভব করবে। তো তুমি এ বিন্দুতে অলরেডি অভিকর্ষজ ত্বরণ বের করছো, তাহলে তুমি যেখানে তোমার অভিকর্ষজ ত্বরণ বেশি সেখানেই হচ্ছে কোন একটা বস্তু বেশি ওজন অনুভব করবে, তাই না? যেখানে অভিকর্ষজ ত্বরণ বেশি সেখানেই কোন একটা বস্তু বেশি ওজন অনুভব করবে। এখানে উদ্দীপকে কোথাও কিন্তু বস্তুর ভর দেওয়া নেই, আমরা বস্তুর ভর m ধরে নিব। তাহলে আমরা লিখব, আমরা আগে লিখে ফেলি যে এ এবং সি বিন্দুর মধ্যে
যেখানে বা যে বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ g এর মান বেশি হবে সেই বিন্দুতে একটি বস্তু বেশি ওজন অনুভব করবে, অনুভব করবে। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি কিন্তু গ থেকে আমরা এই যে এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ পেয়ে গেছি। তাহলে আমরা লিখি গ থেকে পাই। পরীক্ষায় তোমরা এই লাইনগুলো লিখতে পারো, এগুলো লিখলে স্যার খুশি হবে যে না তুমি জানো অনেক কিছু। হ্যাঁ, ব্যাখ্যাটা একটু দিতে পারো। গ থেকে পাই জি এ বিন্দুর অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, পুরো ডিটেলসই লিখি। গ থেকে পাই এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি এ ইকুয়াল টু 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। রইল বাকি কি? সি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ বের করব। তাহলে লিখি, এখন ভূপৃষ্ঠ বা বি বিন্দু, ভূপৃষ্ঠ কি বি বিন্দু, ভূপৃষ্ঠ হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ বি বিন্দু, কারণ এটা কি ও থেকে আর দূরত্বে। বি বিন্দু থেকে সি বিন্দুর উচ্চতা h ইকুয়াল টু কত? সি বিন্দু হচ্ছে কেন্দ্র থেকে 3r/2 দূরে, আর বি বিন্দু হচ্ছে কেন্দ্র থেকে r দূরে। তাহলে এটা কত আসবে? 3r/2 মাইনাস r। এই জায়গাটা ভুল করতে পারো তোমরা। পরীক্ষার সময় কি করবা? h ইকুয়াল টু 3r/2 দিয়ে বসে থাকবা না, h ইকুয়াল টু 3r/2 না। 3r/2 হচ্ছে কেন্দ্র ও থেকে সি বিন্দুর দূরত্ব, বাট আমাকে বের করতে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সি বিন্দুর দূরত্ব, বি থেকে সি বিন্দুর দূরত্ব। ঠিক আছে, তাহলে এটা সমান আমাদের কত আসবে? r/2। এটাও সেম r/2, এটা যেমন r/2 এটাও r/2। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, আমরা জানি জি আপ, আমরা সি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ বের করব। আমরা জানি জি আপ সমান r/r+h হোল স্কয়ার ইনটু জি। তাহলে এই জি আপটা কি এখানে? জি আপটা হচ্ছে এখানে জিসি, জি অফ সি ইকুয়াল টু r/r+h এর মান কত? r/2 হোল স্কয়ার ইনটু জি। তাহলে এখান থেকে আমরা লিখব বা জি অফ সি ইকুয়াল টু, আমরা যদি লসাগু করি আর এটা যদি লসাগু করি নিচে থাকবে 3r/2 হোল স্কয়ার ইনটু জি। এখন উল্টে দেই গুণ করে, তাহলে জি অফ সি ইকুয়াল টু আর ইনটু উপরে 2 নিচে হচ্ছে 3r হোল স্কয়ার ইনটু জি। তাহলে আমাদের এখান থেকে আসবে জি অফ সি ইকুয়াল টু আর কাটা, তাহলে 2/3 আমি একটু কেটে দিই। হ্যাঁ, কারণ আদার বাচ্চা কাছে আসছো তোমরা, পরে বুঝবা না। আর কেটে দিই, তাহলে 2/3 হোল স্কয়ার ইকুয়াল টু কত? 2/3, 2 স্কয়ার মানে 4/9 ইনটু জি এর মান কত? 9.8। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা জি অফ সি কত পাই? দেখি 4/9 ইনটু 9.8, এটা আমাদের আসে 4.355, অনেকগুলো 5, তার মানে 4.36 মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন আমরা লিখব যেহেতু জি এ কত পেয়েছিলাম ভাইয়া? 4.9, এটা কত? 4.3। তাহলে জি এ বড়, জিসি থেকে বড়, তাই আমরা বলতে পারি এমজিএ, ওজনের ব্যাপার তো, এমজিএ আমাদের এমজিসি থেকে বড়, আর এমজিএ মানে কি? ডব্লিউ, ওজন। তার মানে এ বিন্দুতে ওজন সি বিন্দুতে ওজন থেকে বেশি। অর্থাৎ কোথায় আমাদের কোন একটা বস্তুর ওজন বেশি অনুভব করবে? এ বিন্দুতে বেশি অনুভব করবে। সুতরাং এ বিন্দুতে বেশি ওজন অনুভব করবে, এ বিন্দুতে বেশি ওজন অনুভব করবে। এটা হচ্ছে আমাদের আনসার। তো এই অঙ্কটা আমাদের চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড 2022 চমৎকার একটা ম্যাথ। এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইকে একটু জানাও। এটা সবাই ক্লিয়ার কিনা বলো, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা জানো। আর কি আছে? বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ, আর 3টা আছে। শেষ হয়ে যাবে আমাদের আজকেই এই অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায়টা শেষ হয়ে যাবে আজকে। লম্বা জার্নি ছিল এই অধ্যায়টার উপর, তাই না? এই পুরো মাস ব্যাপী আমরা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা পড়েছি। তো সবাই আমাকে জানাও যে এই অধ্যায়টা, এই অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, নবনী ক্লিয়ার? ওকে ফাইন, চলো দেখি। এখন আমরা বরিশাল বোর্ড 2022 দেখব।
বরিশাল বোর্ড 2022। এই অঙ্কটা মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের একটা মিক্সড। তাহলে দেখো প্রতি বছরই কিন্তু বিভব এবং প্রাবল্য থেকে একটা অথবা দুইটা সিকিউ আসছে, একটা এটলিস্ট আসছে, তাই না? তাহলে এটা আমাদের কোন বোর্ডে যে চলে আসে এই টপিক থেকে বলা মুশকিল। তাহলে চলো দেখি, এ গ্রহের পৃষ্ঠের কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব ভি কত? তো আমরা ভি এর সূত্র জানি, তাই না? এটা সহজ একটা অঙ্ক দিয়েছে, দেখো ভি এর সূত্র আমরা জানি, মহাকর্ষীয় বিভব আমরা জানি ভি সমান কোন বিন্দুতে? এ গ্রহে। তাহলে আমরা জানি মহাকর্ষীয় বিভব ভি সমান -gm/r, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন এ গ্রহের জন্য তাহলে আমরা লিখব, সুতরাং এ গ্রহের জন্য বিভব, এটাকে আমরা ভি অফ এ বলতে পারি -gm এ গ্রহের ভর ডিভাইডেড বাই এ গ্রহের ব্যাসার্ধ। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো কেন এ দিলাম এ গ্রহের জন্য। তাহলে বা এ গ্রহের মহাকর্ষীয় বিভব ভি এ মাইনাস জি এর মান কত? জি এর মান হচ্ছে মাইনাসের পর আমাদের জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। আর এ গ্রহের ভর কত? দেখো আমি কিছুই পড়িনি এখন, উদ্দীপক মাত্র পড়তেছি। দেখো এ গ্রহের ভর হচ্ছে 5.93 ইন্টু 10⁻24 কেজি। দেখছো, তার মানে কি গরুর গ পড়ার জন্য তোমাদের আসলে উদ্দীপক পড়ারও দরকার নাই। আমি আসলে নিজে পরীক্ষার হলে যেভাবে আনসার করছি বা যেভাবে পড়বো বা করতাম এই ধরনের এইভাবেই তোমাদেরকে আসলে পড়াই, যাতে করে তোমরা বুঝো যে হ্যাঁ ভাইয়া যদি এইভাবে যদি আনসার করতে পারে আমরাও পারবো। এই যে কনফিডেন্সের একটা ব্যাপার থাকে, এটা ডিভাইডেড বাই আর এ কত? এ গ্রহের ব্যাসার্ধ। দেখো এ গ্রহের ব্যাসার্ধ, এ এবং বি একই উপাদান এবং একই গড় ঘনত্ব, মানে এ আর বি এর ঘনত্ব সেম। ঠিক আছে, এদের এর ব্যাসার্ধ কত? 6.93 ইন্টু 10⁶ মিটার, আর বি এর ব্যাসার্ধ কত? 3 ইন্টু 10⁶। এখানে তো এ বলছে, তাহলে এর ঘনত্ব ব্যাসার্ধ কত? 6.93 ইন্টু 10⁶ মিটার। এটা হিসাব করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে এ গ্রহের মহাকর্ষীয় বিভব চলে আসছে। এ গ্রহের মহাকর্ষীয় বিভব চলো দেখি কত? মাইনাস 6.673 ইন্টু 10⁻11 into 5.93 into 10⁻24 divided by 6.93 into 10⁶। এটা আমাদের আসবে ইঞ্জিনিয়ারিং মোডে নিলে -57.1 into 10⁶। আর বিভবের একক কি? জুল পার কেজি। ঠিক আছে, জে পার কেজি, জুল পার কিলোগ্রাম বা জুল কেজি ইনভার্স 1। ঠিক আছে, তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। পরের ম্যাথে যাই, ঘতে কি বলেছে দেখো, এ এবং বি উপগ্রহ উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে কিনা। তো এটা আমরা চাইলে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে দুইটার জন্যই মহাকর্ষীয় প্রাবল্য বের করে ফেলো, মহাকর্ষীয় প্রাবল্য বের করে দেখো দুইটা এক হয় কিনা। আর না হলে আমি যেটা করাবো সেটা হচ্ছে আমি এ গ্রহের মহাকর্ষীয় প্রাবল্যকে ই এ ধরবো, বি গ্রহের মহাকর্ষীয় প্রাবল্যকে ইবি ধরবো। যদি ই এ এবং ইবি এর অনুপাত দেখো, ই এ এবং ইবি এটার অনুপাত যদি 1 হয় তাহলে আমরা কি বলবো? এদের ভাগফল 1 মানে কি? ই এ সমান ইবি। এটা মানে কি? ই এ সমান ইবি। তার মানে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ই এর জন্য মানে এ গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য একটা সূত্র পাবো, 1 নং সমীকরণ দিব, বি গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য একটা সূত্র পাবো, এটাকে 2 নং সমীকরণ দিব। তারপরে এই দুইটার অনুপাত করে আমি যদি 1 পাই তাহলে আমি বলবো হ্যাঁ এ এবং বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে। ঠিক আছে, তাহলে আমরা করি। চলো দেখো, এখন তুমি এইভাবে যদি না পারো তুমি একটু ট্রেডিশনাল নিয়মে করো। হ্যাঁ, মানে বলদা নিয়ম যেটাকে বলে, বলদের নিয়মে করো। মানে তুমি হচ্ছে এ গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য বের করো, বি গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য বের করো সূত্র দিয়ে, তারপর দেখো দুইটা সমান আসে কিনা, তাহলে হচ্ছে সমান। ঠিক আছে, বাট আমি একটু মানে বলদা নিয়মে করবো না। চলো দেখি, এখন খেয়াল করো এ আর বি। তাহলে আমরা লিখি, যদি আমি লিখে দিই, হ্যাঁ, যদি ই এ ডিভাইডেড বাই ইবি সমান 1, যদি এমন হয় তখন আমরা বলবো তবে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে। মানে এ এবং বি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে, অন্যথায় হবে না। মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে, অন্যথায় হবে না। মানে এর ভিন্ন অন্য কিছু যদি হয় তাহলে আমি বলবো একই হবে না। ঠিক আছে, তাহলে এখন দেখো এ এবং বি উভয় গ্রহের জন্য, তাহলে আমরা এখন লিখি যে এ গ্রহের জন্য মহাকর্ষীয় প্রাবল্য ই এ সমান gm/r², তাই না? তাহলে gma ডিভাইডেড বাই
আর এ স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইডেড বাই আর এ স্কোয়ার, আর এ স্কোয়ার, এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। আবার বি গ্রহের জন্য মহাকর্ষীয় প্রাবল্য ইবি, এটার আবার পরে তোমরা ফুল ভাববা, ইবি সমান কি জি এম বি ডিভাইডেড বাই আর বি স্কোয়ার, 2 নং সমীকরণ। এখন একটু খেয়াল করো তো, জি জি কাটা যাবে, আর এ আর বি আমরা জানি, এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর এ, এ গ্রহের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর বি, বি গ্রহের ব্যাসার্ধ, এটা হচ্ছে এ গ্রহের ভর এম এ। বা ঝামেলা কোথায় জানো, তুমি বি গ্রহের ভর জানো না, বি গ্রহের ভর জানো না। তবে একটা জিনিস খেয়াল করো, এ এবং বি একই গড় ঘনত্ব, তাদের ঘনত্ব কি সেম, তাদের ঘনত্ব সেম মানে কি, ঘনত্ব রো ইকুয়াল টু কি এম বাই ভি। তার মানে বি গ্রহের ভর কি, মানে তাদের ভর কি হবে, যেহেতু তাদের ঘনত্ব সেম, তার মানে আমরা এখান থেকে এম এর একটা সূত্র আমরা দাঁড় করাতে পারবো, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি, আমরা এখন কি বের করবো, আমরা ইএ বাই ইবি বের করবো। তাহলে এখন আমরা 1 কে 2 দিয়ে ভাগ করি, 1 কে আমরা যদি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, 1 কে 2 দিয়ে ভাগ করলে আমরা লিখবো ইএ ডিভাইডেড বাই ইবি। ইএ কত, ইএ হচ্ছে আমাদের জি এম এ ডিভাইডেড বাই আর এ স্কোয়ার, ইবি হচ্ছে জি এম বি ডিভাইডেড বাই আর বি স্কোয়ার। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি ই এ ডিভাইডেড বাই ইবি সমান জি জি কাটা যাবে, জি এবং জি কাটা, এই জি কাটা, এই জি যদি কাটো, কারণ কি সব ক্ষেত্রে জি এর মান সেম, এর জন্য কাটা যাবে। তাহলে আমাদের কি থাকবে, এম এ ডিভাইডেড বাই আর এ স্কোয়ার, উল্টে দাও, উপরে চলে যাবে আর বি স্কোয়ার ডিভাইডেড বাই এম বি, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ই এ ডিভাইডেড বাই ইবি সমান এম এ ডিভাইডেড বাই এম বি একসাথে রাখো, আর বি ডিভাইডেড বাই আর এ একসাথে রাখো, দুটার উপরে যেহেতু স্কোয়ার তার মানে হোল স্কোয়ার দাও, ঠিক আছে, হোল স্কোয়ার দিয়ে নাও। এরপর আমরা কি করব, বা আমরা ইএ বাই ইবি এর অনুপাত বের করবো, তাই না। আচ্ছা, এখন পৃথিবীর মানে এ গ্রহের ভর দেওয়া আছে, যে এ গ্রহের ভর দেওয়া আছে, বাট বি গ্রহের ভর দেওয়া নেই, এবং বলছে তাদের ঘনত্ব কি সেম। তাহলে আমরা এম ইকুয়াল টু আমরা কি জানি, রো ভি, তাই না, আমরা জানি না এটা, আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, আমরা জানি রো কোন একটা জিনিসের ঘনত্ব হচ্ছে এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু ভি। এখন এখানে কি গড় ঘনত্ব সমান, যেহেতু গড় ঘনত্ব সমান তাহলে আমরা বলতে পারি এখানে গড় ঘনত্ব সমান বলে আমাদের রো এ গ্রহের ঘনত্ব আর বি গ্রহের ঘনত্ব কি সেম, যেটাকে আমরা রো বলতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম এর জায়গায় আমরা কি বলতে পারি, রো ইন্টু ভি এ। ঘনত্ব সেম বাট আয়তন তার সেম না, কেন, কারণ তাদের ব্যাসার্ধ কিন্তু ডিফারেন্ট, ব্যাসার্ধ ডিফারেন্ট হলে কিন্তু আয়তন ডিফারেন্ট হবে। ডিভাইডেড বাই এমবি কত, এমবি হচ্ছে রো ইন্টু ভিবি, রো ইন্টু ভিবি। এটা কেন করতে বাধ্য হলাম, কারণ ভাই আমাদের কাছে বি গ্রহের ভর নাই, এখন ভর নাই, ভর দিয়ে তার অঙ্ক করা যাবে না, তাহলে ভরটাকে আমরা এখন যেভাবেই হোক আয়তনে কনভার্ট করলাম, ইন্টু আর বি ডিভাইডেড বাই আর এ হোল স্কোয়ার। এখন তোমাদেরকে বলি কেন এইভাবে করতে হয়েছে, বুঝছো। তুমি চেষ্টা করে দেখো বাসায় যে তুমি আলাদাভাবে এ গ্রহের ইএ বের করবা, বি গ্রহের জন্য ইবি বের করবা, তুমি ইবি বের করতে পারবা না। কেন, ই ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, ইবি যে বের করবা, এম বি কোথায়, বি গ্রহের ভর কোথায়, বি গ্রহের ভর কিন্তু নাই, এই কারণে তুমি কখনোই চাইলে কি করতে পারবা না, এই অঙ্কের জন্য বি গ্রহের প্রাবল্য বের করতে পারবা না, এই জন্য এইভাবে করা হয়েছে, বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে বা ইএ বাই ইবি সমান আমাদের কত আসবে, রো রো কাটা, যেহেতু ঘনত্ব সেম, হ্যাঁ ওরা ভালো মানুষ, এরা ঘনত্ব সেম বলে দিছে, ঘনত্ব যদি সেম না বলতো এই অঙ্ক জীবনে বের করা সম্ভব হতো না। তাহলে দেখো ভালো মানুষ না, মানে এটা ছাড়া উপায় নেই, এজন্য ওরা বলছে। তাহলে দেখো ভি এ ডিভাইডেড বাই ভিবি ইন্টু আর বি ডিভাইডেড বাই আর এ হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি, ভাই আয়তন কি দেওয়া আছে না, বাট এটা কি গ্রহগুলো কিরকম হয়, গোলাকার টাইপ, তার মানে আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, পাই আর এ কিউব, এখানে হচ্ছে 4/3 পাই আর বি কিউব। দেখছো কত সুন্দর করে আমি মানে এমটাকে আমি আর এ কনভার্ট করে ফেলছি, দেখছো এম থেকে প্রথমে রো ভি বের করছি, রো রো কাটছি, ভিটাকে এখন আর এ কনভার্ট করছি, ইনটু কত আসে আর বি ডিভাইডেড বাই আর এ হোল কিউব, আর এ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ই এ ডিভাইডেড বাই ইবি সমান 4/3 পাই, 4/3 পাই কাটা যায়, তাহলে কেটে দাও,
এই যে 4/3 কাটা, পাই কাটা, আবার আর এ আর বি কাটা দিও না, কারণ এরা কিন্তু সমান না, এদেরকে কাটলে হবে না। তাহলে এখানে কত আসবে? আর এ কিউব ডিভাইডেড বাই আর বি কিউব ইন্টু এখানে এখন লিখতে পারো আর বি স্কোয়ার আর এ স্কোয়ার, মানে আলাদা আলাদা করলাম। এখন খেয়াল করো, এখন তোমার লাভ হলো কি? দেখো ই এ বাই ইবি সমান কত আসতেছে? আর এ কিউব আর এ স্কোয়ার, কাটলে উপরে থাকে একটা আর এ, আর বি স্কোয়ার আর বি কিউব, নিচে থাকে আর বি। ঠিক আছে, তাহলে এটা সমান এখন কি লিখবা? ই এ ডিভাইডেড বাই ইবি সমান আর এ কত? আর এর মান দেখো দেওয়া আছে, এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর এ, আর এই যে এটা হচ্ছে আর বি। তাহলে আর এ হচ্ছে 6.93 × 10⁶, 6.93 × 10⁶, আর আর বি কত? 3 × 10⁶। তাহলে এটা ভাগ করো, ভাগ করলে আসবে 2.31 আসবে। 10⁶, 10⁶ কাটা 2.31 আসবে। হ্যাঁ, ই এ এবং ইবি এর অনুপাত কি 1 আসছে? আসে নাই। ই এ এবং ইবি এর অনুপাত যদি 1 না আসে তাহলে আমরা কি লিখবো? আমরা এখান থেকে তাহলে লিখতেছি, তার মানে হচ্ছে সুতরাং ই এ ডিভাইডেড বাই ইবি এটা সমান আমাদের এসেছে 2.31। বাট আমি একদম অঙ্কের শুরুতে লিখে দিছি, যদি এই যে দেখো 3 স্লাইডের অঙ্ক এটা, যদি ই এস বাই ইবি সমান 1 হয় তাহলে আমরা বলবো প্রাবল্যের মান সমান একই, না হলে বলবো না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ই এ সমান ইবি আসে নাই, কারণ কি ই এ বাই ইবি এর অনুপাত 1 থেকে বেশি চলে আসছে। তার মানে আমরা লিখবো এখানে যেহেতু ই এ ডিভাইডেড বাই ইবি is not equal to 1, তার মানে আমরা বলবো এ ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে না। তাহলে আমরা লিখবো, অর্থাৎ পুরো প্রশ্নটাই পরীক্ষায় কমেন্টে লিখে দিবা, এ ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে না। আমি এখানে জাস্ট লিখতেছি প্রাবল্যের মান একই হবে না, প্রাবল্যের মান একই হবে না, অথবা লিখতে পারবা প্রাবল্যের মান ভিন্ন হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। এটা কিন্তু দেখো এই 2022 সালে আমাদের একমাত্র এই একটা অঙ্ক, বরিশাল বোর্ড 2022, এই অঙ্কটা আমাদের আসছে মহাকর্ষীয় বিভব বা প্রাবল্য থেকে, এবং এই অঙ্কটা কিন্তু বেশ টাফ চলে আসছে। কেন? কারণ আমরা সবসময় কৃত্রিম উপগ্রহ দিয়ে অঙ্ক করে অভ্যস্ত, আমরা সবাই ভূস্থির উপগ্রহ দিয়ে অঙ্ক করে অভ্যস্ত, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা জি আপ জি ডাউন দিয়ে অঙ্ক করে অভ্যস্ত, বাট আমরা কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক করে কিন্তু ততটা অভ্যস্ত না। তার কারণে এই ধরনের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় যদি চলে আসে তাহলে ওটাকেই আমরা বলি তখন প্রশ্ন কঠিন হয়েছে। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে নবনী, বুঝতে পেরেছি। চলো যাই তাহলে আমরা পরের সিকিউতে, 8 নম্বর সিকিউ। এখন আমরা দেখব দিনাজপুর বোর্ড 2022। দিনাজপুর বোর্ড 2022, এটা চিত্রটাই দেখতে একটু ভয়ঙ্কর, বাট অঙ্কটা খুবই সহজ। দেখো পি বিন্দুতে এম ভরের বস্তুর উপর কার্যকর অভিকর্ষ বলের মান কত? হ্যাঁ, বের করতে বলছে এম ভরের বস্তুর উপর পি বিন্দুতে, এই যে দেখো পি বিন্দু, এই যে পি বিন্দু, এই যে এম ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তুর উপর অভিকর্ষ বল কত? ভাই অভিকর্ষটা ত্বরণ আগে বের করবা, তারপর ওটার সাথে এম গুণ দিয়ে দিবা, 2 কেজি গুণ দিয়ে দিবা, এম ইকুয়াল টু 2 কেজি। এখানে ল্যামডা কত? 60 ডিগ্রি। তাহলে পি বিন্দুটা কোথায়? 60 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। তাহলে এখানে অভিকর্ষটার ত্বরণ হবে ল্যামডা, জি ল্যামডা। তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো। এখানে পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, তাহলে এখান থেকে বা জি ল্যামডা মানে কি? জিপি, কারণ পি বিন্দুতেই বের করতেছি। জি মাইনাস ওমেগার মান সরাসরি দেওয়া নাই, আমরা এখানে চাইলেই 7.27 × 10⁵ সরাসরি বসাইতে পারি, আর সেই ক্ষেত্রে স্যাররা না খুশ হতে পারে, যেহেতু একটা সিকিউ প্রশ্ন। তো ওমেগাটাকে তুমি এইভাবে লিখবা, ওমেগা সমান 2π/t হোল স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, 1 2 লাইন বেশি লিখবা। তাহলে জি অফ পি সমান, এখন মান বসাও। জি এর মান কত? জি এর মান দেওয়া আছে কি প্রশ্নে? জি এর মান প্রশ্নে দেওয়া নাই, তাহলে 9.8 ধরে নিতে পারো। আর যদি প্রশ্নে দেওয়া থাকতো যা দেওয়া থাকবে তা ধরতে হবে। তাহলে জি এর মান 9.8 মাইনাস 2π। টি এর মান কত? টি এর মান দেখো 24 ঘন্টা। অনেক সময় টি এর মানটা লক্ষ্য করে, অনেক সময় প্রশ্নে টি এর মান 24 ঘন্টা না দিয়ে 12 ঘন্টা 6 ঘন্টা দিয়ে দেয়, কিন্তু তখন তুমি যদি টি এর মান 24 ঘন্টা হিসাবে বসাও তাহলে কিন্তু তুমি কাটা ধরা খাবা। তাহলে 3600 হোল স্কোয়ার ইন্টু আর কত? আর হচ্ছে 6.4 × 10⁶ ইন্টু কস স্কোয়ার ল্যামডা। কস স্কোয়ার ল্যামডা কত? 60 ডিগ্রি।
শেষ। তাহলে এটা সমান তোমার আনসার কত আসবে, জি অফ পি বা জি ল্যামডা, এটাই হচ্ছে আনসার। পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, তারপর এটাকে আবার এম দিয়ে গুণ দিতে হবে, হ্যাঁ, কারণ অভিকর্ষ বল বের করতে বলছে। এটা কিন্তু পরীক্ষায় প্যাচ লাগতে পারে যে তুমি সবসময় অভিকর্ষজ ত্বরণ বের করে অভ্যস্ত, তুমি এতটুকু পর্যন্ত করে রেখে দিলা, বাট আমাকে প্রশ্নে বলছে অভিকর্ষ বলের মান কত, তাহলে এর সাথে এম গুণ দিয়ে দেখাতে হবে। তাহলে এটা কত আসে, 9.8 মাইনাস 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 3600, তার মানে 86400, 86400 হোল স্কোয়ার ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু cos 60 হোল স্কোয়ার, এটা আসবে 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সুতরাং পি বিন্দুতে অভিকর্ষ বল, এটা আমরা বলবো এফপি অথবা ডব্লিউপি বলতে পারো, হ্যাঁ, যেহেতু ওজন না বল বলছে তাহলে এফপি লিখতে পারো, এই কি কথা, এফপি ডব্লিউপি একটা লিখলে হয়, হ্যাঁ, এমজিপি। তাহলে এম কত, 2 কেজি, এই যে এম, এই যে 2 কেজি, তাহলে এটা সমান কত আসবে, 2 ইন্টু 9.79, এত বলের একক নিউটন। তাহলে হিসাব করলে কত আসবে 19.58 নিউটন। তাহলে পি বিন্দুতে অভিকর্ষ বল পেলাম আমরা 19.58 নিউটন। তো আশা করি আমরা গ নাম্বারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তারপরে দেখো, আমরা যদি তারপর আমাদের পরবর্তী সিকিউতে আমরা যদি যাই, পরবর্তী সিকিউতে আমরা যদি লক্ষ্য করি, দেখো এটা ঘোড়ার ঘতে যদি আমরা যদি যাই, ঘোড়ার ঘ ঘ ঘ ঘ হচ্ছে এটা, ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কিনা, হাই রে স্থির বলে মনে হবে মানে কি, মানে হচ্ছে পর্যায়কাল বের করতে বলছে, হ্যাঁ, তাহলে পর্যায়কাল বের করে দিব, এটারও তো ডিটেলসে না করি, হ্যাঁ, পর্যায়কাল বের করব। তো আমরা জানি, মানে বাংলা কথা একটু লিখো, হ্যাঁ, যে ভূস্থির মানে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে যদি পর্যায়কাল টি ইকুয়াল টু 24 ঘন্টা হয়, ওই কথাটা একটু লেখা নিও, তারপরে আমরা জানি লিখো, হ্যাঁ, আমি বাংলা লিখতেছি না, হাত ব্যথা করতেছি। দেখো তাহলে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই, কোন সূত্র দিয়ে করবো, এখানে দেখো এইচ দেওয়া আছে, আর দেওয়া আছে, পৃথিবীর ভর এম দেওয়া আছে, তাহলে সূত্র হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখবো সমান 2 পাই ইন্টু রুট ওভার আর প্লাস এইচ, আর কত, আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ কত, এইচ হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 হোল কিউব ডিভাইডেড বাই জিএম। জি হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, সরি এটা হচ্ছে এম এর মান, জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু এম কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। তাহলে আমরা এটার পুরোটার উপর কি দিব, রুট দিয়ে দিব, রুট। তাহলে আমাদের চলে আসবে টি এর মান, টি এর ভ্যালু কত আসে দেখো, টি এর ভ্যালু আমাদের আসবে 2 পাই ইন্টু রুট ওভার 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 হোল কিউব ডিভাইডেড বাই জিএম 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 জিএম। হিসাব করলে আসবে 86,694.7 সেকেন্ড। এটাকে আমরা যদি এখন 3600 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টায় চলে আসবে 24.08 ঘন্টা। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম এরকম ভ্যালু যদি আসে 24-এর কাছাকাছি তাহলে এটাকে আমরা প্রায় 24 ধরবো। তাহলে আমরা লিখবো সুতরাং পর্যায়কাল টি এটা হচ্ছে প্রায় 24 ঘন্টার সমান, প্রায় 24 ঘন্টা। ঠিক আছে, এরকম ভ্যালু কাছাকাছি ভ্যালু যদি আসে তাহলে সেটাকে আমরা প্রায় ধরে নিব। যদি অনেক গাইডে এটাকে বলে দিবে যে এটা ভূস্থির উপগ্রহ না, বাট এটা সঠিক না, সঠিক হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে। যেহেতু টি আমাদের 24 ঘন্টা আসছে, যেহেতু টি ইকুয়াল টু 24 ঘন্টা, তাই ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে। পুরোটা লিখবা, হ্যাঁ, আমি জাস্ট অর্ধেক একটুখানি লিখলাম, স্থির বলে মনে হবে। ঠিক আছে, পরীক্ষায় কমেন্টে পুরো কথাটা লিখবে, ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে। ঠিক আছে, তো এরই সাথে আমাদের শেষ হয়ে গেল দিনাজপুর বোর্ড 2022। দিনাজপুর বোর্ড 2022-এর এই সিকিউটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা
সেটা একটু ভাইয়াকে একটু কমেন্ট করে একটু জানাও। আমাদের আরেকটা সিকিউ বাকি আছে, আরেকটা সিকিউ করলেই হচ্ছে আমাদের 2022-এর সকল সিকিউ শেষ। তোমরা ডিউরেশন দেখেই বুঝতে পারবা যে কোন বছরে প্রশ্ন কঠিন আসছে। খেয়াল করো 2024-এ যদি দেখো 2024-এর আমাদের 2 ঘন্টা প্লাস সময় লেগেছে 9টা সিকিউ সলভ করতে। 2023-এ আমাদের 2 ঘন্টা প্লাস সময় লেগেছে 10টা সিকিউ সলভ করেছিলাম। 10টার মধ্যে লাস্টটা তো আমি ওভাবে দেখাই নাই, মানে কোন রকমে মানে একটা পিডিএফ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পুরোটা, কারণ হচ্ছে ওটা দেখানোর কিছু নেই, ওটা আমাদের বেসিকে আমরা পড়েছি 9টাই করেছি। কিন্তু আজকে 9টা করতে দেখো আমাদের এতক্ষণে এখনো 1.5 ঘন্টা কিন্তু হয় নাই। তার মানে কি 2022-এ প্রশ্ন তুলনামূলকভাবে সহজ আসছিল। তো কেউ যদি এখন 2022, 2018, 2019 ওই প্রশ্নগুলো সলভ করে তুমি যদি খুব যদি উল্লসিত হয়ে যাও যে ভাইয়া এই অধ্যায় থেকে প্রশ্ন খুব সহজ আসে, আমি সব পারি, তুমি বোকা। কেন? কারণ দিনে দিনে প্রশ্নের আপগ্রেডেশন হচ্ছে। এই কারণে সবসময় আমি তোমাদেরকে বলবো, আমি চাইলে আমি কি এটা করেছি 2022 আগে, 2023 পরে, 2024 পরে? না, 2024 আগে করেছি। সব সময় বায়োলজি বলো, হায়ার ম্যাথ বলো, ম্যাথ ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, তুমি যাই পড়ো, ইংলিশ বাংলা যাই পড়ো, সবচেয়ে লেটেস্ট যে সিকিউ সেটা হচ্ছে সবার আগে সলভ করবা, লেটেস্ট গুলা। তুমি যদি 2017 থেকে যদি করা শুরু করো, তুমি পরীক্ষা দিবা 2026-এ, বা যারা 2025-এ আছে 2025-এ। হ্যাঁ, ক্লাসগুলো তো মেইনলি হচ্ছে কোঅর্ডিনেট করা কাদের জন্য? 2026 ব্যাচের জন্য। হ্যাঁ, তো 2026 ব্যাচে যারা আছো তোমরা 2017 থেকে কেন করবা? প্রথমে তোমরা 2024 থেকে করা শুরু করবা। আবার জুন মাসে যখন 2025-এ যখন পরীক্ষা হয়ে যাবে, তোমরা 2025-এর গুলা করে ফেলতে হবে। আমি করাবো আবার তোমাদেরকে, এগুলা প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তো আমরা সবচেয়ে লেটেস্ট কোয়েশ্চেন গুলো দিয়ে শুরু করব, যত পাস্টে যাওয়া যায়, অতীতে যত যাওয়া যায়। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে 2022 পর্যন্ত করিয়ে দিলাম। কিছুই পারি না, অন্তত 2022 পর্যন্ত শেষ করবা। মানে আমি খুব অলস, আমার পড়তে ভালো লাগে না, অ্যাটলিস্ট 2022 পর্যন্ত শেষ করো। যারা খুব পারো 2021-এ অধ্যায় ছিল না শর্ট সিলেবাসে, 2020-এ তো করোনাই ছিল, 2019, 2018 করো। এরপরও তোমার কাছে সময় আছে, কারণ কি তুমি অনেক বেশি পড়াশোনা করো, তাহলে 2017 করো, 2016 করো, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে 2024টা সবার আগে করতে হবে। ঠিক আছে, তো পড়াশোনা করো ঠিকই, কিন্তু আমরা পড়াশোনা আসলে আমাদের মনের খুশি, খেয়াল খুশি মতো পড়াশোনা করলে হবে না। সবকিছু একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে। সিস্টেমে যদি পড়াশোনা করো, তুমি হচ্ছে খুব অল্প পরিশ্রমে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তুমি যে সিস্টেম থেকে বাইরে গিয়ে তোমার খেয়াল খুশি মতো যদি পড়াশোনা করো, তাহলে হচ্ছে তুমি অন্যদের থেকে, তোমার ফ্রেন্ড থেকে তুমি 10 গুণ বেশি পরিশ্রম করছো, কিন্তু রেজাল্টে গিয়ে দেখবে তোমার ফ্রেন্ড খুব ভালো রেজাল্ট করছে, তুমি খুব খারাপ রেজাল্ট করছো। তখন তুমি ভাববা যে ও কিভাবে ভালো করলো, ও টেকনিক ফলো করে করছে। সেম জিনিস তুমিও পড়েছো, সেও পড়েছে, কিন্তু সে তার একটা নিজস্ব একটা টেকনিক ছিল, যেটা আসলে গতানুগতিক টেকনিক, আর তুমি ট্রেডিশনাল ওল্ড টেকনিক ফলো করতে গিয়ে তুমি হচ্ছে ধরা হয়েছে, যদিও তুমি অনেক বেশি পড়াশোনা করছো তার থেকে। তার মানে আমাদেরকে অনেক স্মার্টলি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তারপরে আসি, এখন আমরা দেখব 2022 ময়মনসিংহ বোর্ড 2022। দেখো ময়মনসিংহ বোর্ড 2022-এর সিকিউতে আমাদেরকে কি বলেছে? স্যাটেলাইটের রৈখিক বেগ কত। আচ্ছা, রৈখিক বেগ মানে কি ভাই? রৈখিক বেগ মানে হচ্ছে আমাদের v = s/t, v = s/t। যদিও এখানে আমরা v = s/t বের করব না, মানে স্যাটেলাইটের রৈখিক বেগ বলতে আমরা এখানে আসলে কৃত্রিম উপগ্রহের বেগ বোঝাচ্ছি, v বের করব, v = gm/r+h। তাহলে দেখো তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখানে রৈখিক বেগ v = কত? gm/r+h। ঠিক আছে, পর্যায়কাল দিয়ে কেন করতেছি না? কারণ উদ্দীপকে পর্যায়কালের কোনো ছিটে ফোটাও নাই। যদি পর্যায়কাল থাকতো তাহলে আমাদের সূত্রটা হতো এটা, v = 2π × r+h / t। বাট উদ্দীপকে তুমি কোথাও পর্যায়কাল খুঁজে পাবা না, তাহলে এই সূত্রটা হবে না, এই সূত্র দিয়ে অঙ্ক করা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখবো বা v = √g কত? g হচ্ছে আমাদের 6.673 × 10⁻11। হ্যাঁ, আচ্ছা, ইন্টু m কত? m হচ্ছে 6 ইন্টু, যেহেতু এটা মানে পৃথিবী পৃষ্ঠ, তার মানে 6 × 10⁻24। আর কত? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶, 6.4 × 10⁶, প্লাস h কত? h হচ্ছে কিলোমিটার, তাহলে এটা মিটারে নিলে 3.6 × 10⁷। দেখছো 2022 সালে এই ডাটাটা বোর্ডের সাথে একটা ফেভারিট ডাটা হয়ে গেছিল। 3-4টা সিকিউতে আমরা দেখলাম, 3-4টা সিকিউ বোর্ড কোশ্চেন আমরা দেখলাম, এই ডাটাটা আছে এত উচ্চতা, 3টা সিকিউতে আমরা পেয়েছি, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখবো বা v = কত আসে? চলো দেখি, v = আমাদের কত আসে? √6.673 × 10⁻11 into 6 × 10⁻24, 10⁻24 divided by 6.4 × 10⁶ প্লাস 3.6 × 10⁷। এটার মান আসবে আমাদের 3072.993। হ্যাঁ, আচ্ছা, তাহলে কাজ করি, 3073 লিখে ফেলি। সমস্যা নেই, 3072.9 যে লিখবা তারটাও কারেক্ট, 3073 যে লিখবা সেও কারেক্ট, এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিলোমিটার পার সেকেন্ডে যদি আমরা আনসারটা বের করতে চাই, তাহলে কত আসবে? 1000 দিয়ে ভাগ করে দাও, 1000 দিয়ে ভাগ করলে এটা আসবে 3.073।
3.073 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। তো আশা করি সবাই গ বুঝতে পেরেছি। এখন চলো আমরা দেখি ঘ নং প্রশ্নের উত্তরটা কি। এটা খুবই সহজ প্রশ্ন আসছে। একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথা বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত উপগ্রহটি আন্ডার-19 বিশ্বকাপের মানে U19 বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করতে সক্ষম হবে কিনা। মানে প্রত্যেকটা মাঠের উপরে তার মানে কি আছে, ভূস্থির উপগ্রহ আছে, এই কারণেই খেলাটা সম্প্রচার করা যায়। মানে সবসময় ওই উপগ্রহটা খেলার মাঠের উপরেই থাকে, তার মানে ওটা থেকে ওই স্যাটেলাইটের মাধ্যমে খেলাটা সম্প্রচার করা হয়। তাহলে আমাকে বলছে আন্ডার-19 বিশ্বকাপের সবগুলো ম্যাচ ভূস্থির উপগ্রহটি সক্ষম মানে সম্প্রচার করতে সক্ষম হবে কিনা। সক্ষম হবে যদি এই উপগ্রহটা একটা ভূস্থির উপগ্রহ হয়। শুধুমাত্র কেবলই এই উদ্দীপকের উপগ্রহটা দিয়ে তুমি আন্ডার-19 বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ সরাসরি সম্প্রচার করতে সক্ষম হবে। কারণ এটা যদি নড়াচড়া করে, এটা যদি ভূস্থির উপগ্রহ না হয়, তাহলে তো সে মাঠ পার হয়ে অন্যদিকে চলে যাবে, তাই না? সে তো পৃথিবীর সাথে ঘুরতেছে না, সে পৃথিবী থেকে হয়তো বা তাড়াতাড়ি ঘুরতেছে বা পৃথিবী থেকে স্লো ঘুরতেছে, তার মানে কি সে সবসময় মাঠের উপর থাকতে পারবে না। তার মানে এটা অবশ্যই আমাদের ভূস্থির উপগ্রহের একটা ম্যাপ। তাহলে চলো আমরা দেখি এই ম্যাপটা আমরা কিভাবে করবো। ঘ নাম্বারে আমরা দেখি, চলো আমাদের উপগ্রহটি আন্ডার-19 বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করতে সক্ষম হবে যদি তা ভূস্থির উপগ্রহ হয়। হয়। তো আমরা ভূস্থির উপগ্রহ শর্ত কি জানি, টি ইকুয়াল টু 24 ঘন্টা হতে হবে। এখন টি কোনটা দিয়ে বের করবা? ভাই টি দুইটা সূত্র দিয়ে বের করা যায়। একটা হচ্ছে কি, আমরা জানি টি দুইটা সূত্র দিয়ে বের করা যায়। একটা হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার r প্লাস h হোল কিউব ডিভাইডেড বাই gm। আরেকটা হচ্ছে 2 পাই ইন্টু r প্লাস h ডিভাইডেড বাই v। ভাই এই অঙ্কটা আমরা দুইটা সূত্র দিয়ে করতে পারবো। কেন? কারণ গরুর কথা অলরেডি আমরা v বের করে রেখেছি। ঠিক আছে, তাহলে তুমি প্রথম সূত্র দিয়েও করতে পারো, দ্বিতীয়টা দিয়েও করতে পারো। তো আমি প্রথমটা দিয়ে করি। হ্যাঁ, প্রথমটা দিয়ে করে ফেলি। দুইটা দিয়ে কাছাকাছি মান আসবে, মানে একদম সেম মানই আসবে। হয়তোবা দশমিকের পরে ডিজিটে একটু ঝামেলা আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, 2 পাই ইন্টু রুট ওভার r প্লাস h। আর কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস h কত? h হচ্ছে এটা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার। আমি 10 টু দি পাওয়ার 7 মিটার, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 কিলোমিটার বা মিটার, তার উপর হোল কিউব ডিভাইড বাই gm। g কত? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। m কত? m হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। তাহলে এখান থেকে আমরা টাইম বের করবো। তাহলে সুতরাং টি সমান, আচ্ছা সুতরাং না লিখি, বা লিখি, বা টি সমান, এখানেও কি আসছিল, বা টি সমান। তো টি সমান কত আসে, চলো ক্যালকুলেশন করে দেখি। টি সমান আমাদের আসে রুট ওভার ব্র্যাকেটের ভেতর দিব 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 হোল কিউব ডিভাইডেড বাই 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। তাহলে এটা হিসেব করলে আমাদের কত আসে, 13,700। এটা কি এরকম আসার তো কথা না, ধরো r প্লাস h, আচ্ছা ইন্টু 2 পাই আছে তো, আচ্ছা সরি ইন্টু 2 পাই আছে, আমি 2 পাইটা দিতে ভুলে যাই। ইন্টু 2 পাই, তাহলে এটা আসবে 86,694 আসবে। হ্যাঁ, 86,694.68 বা 7 সেকেন্ড। তাহলে এটাকে আমরা যদি ঘন্টায় নিয়ে যাই তাহলে আমাদের কত আসে, টি ইকুয়াল টু, এটাকে আমরা 3600 দিয়ে ভাগ দিই, 3600 দিয়ে ভাগ দিলে এটার আনসার আসবে 24.08 আওয়ার। তো আমি তোমাদেরকে বলেছি এরকম ডাটা থাকলে সেটাকে আমরা কি করব, মানে প্রায় 24 ধরে নিব। হ্যাঁ, 08 আওয়ার। তাহলে সুতরাং টি প্রায় 24 ঘন্টা। তার মানে কি, এটা দিয়ে আমরা সবগুলো খেলা আন্ডার-19 সরাসরি সম্প্রচার করতে পারবো। তাহলে আমরা লিখবো যেহেতু টি ইকুয়াল টু 24 ঘন্টা, তাই প্রশ্ন পুরোটা লিখবো, উদ্দীপক লিখিত উপগ্রহটি আন্ডার-19 বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করতে সক্ষম হবে। ঠিক আছে, তাই সক্ষম হবে। আমি জাস্ট শর্টকাট লিখে দিলাম, সক্ষম হবে। ঠিক আছে, তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এই ছিল আমাদের আজকের
সিকিউ সলভ, থ্যাংক ইউ অল। আজকে আমরা 9টি সিকিউ সলভ করেছি এবং 2022-এর সবগুলো সিকিউ আজকে আমরা সলভ করে দিলাম। তো আমরা আমাদের একটা লম্বা একটা জার্নি হয়ে গেল, যে জার্নিতে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় একদম A to Z সবকিছু করেছি। আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টির আমরা বেসিক আলোচনার ক্লাস করেছি, আমরা এই অধ্যায়ের আমরা সিকিউ সলভিং ক্লাস করলাম 3টা, আমরা এমসিকিউ সলভিং ক্লাস করেছি 4টা। তো আমাদের প্রায় এই অধ্যায়ের উপর আমরা কিন্তু 12টার মতো ক্লাস নিয়েছি। আমার যতটুকু মনে পড়ে বেসিকের উপর 5টি, এমসিকিউ 4টি এবং সিকিউ 3টি, মোট 12টি ক্লাস আমরা নিয়েছি পুরো মাস জুড়ে, এবং এই 12টি ক্লাসের মাধ্যমে আমরা পুরো অধ্যায়টা শেষ করেছি। তো আমাদের আগামীকাল আমাদের একটা রুটিন অলরেডি তোমাদেরকে দেওয়া হয়েছে আমাদের ফেসবুক পেজে এবং যারা মেসেঞ্জার গ্রুপে আছো সবার উদ্দেশ্যে, যে আমাদের অনেকেই বলো যে ভাই রুটিনটা ঠিকভাবে দিলে আমরা ক্লাস করতে পারি, নাইলে পারি না, এরকম কথা আমি শুনছি দু একজনের কাছে। তো তাদের জন্য বলতেছি এইসব অজুহাত দিও না, যারা ক্লাস করে তারা ওই মেনটেন করেই করতেছে। কারণ আমি কোনো ভুগিচুগি টাইমে ক্লাস দিই না, সন্ধ্যার সময় ক্লাস দিই। সন্ধ্যার সময় মোটামুটি সবাই বাসায় থাকো, তোমরা সারাদিন অফলাইন প্রাইভেট পড়ো, যাই করো, সন্ধ্যার পরে সবাই বাসায় থাকো, পড়ার আগ্রহ থাকলে পড়া যায়, ঠিক আছে? এইসব আসলে অজুহাত দিয়ে লাভ নেই যে ভাই এরকম সময় দিলে হইতো, ওইরকম সময় কখন দিব, রাত 12টায় দিব, রাত 12টায় দিলে আমি পড়াইতে পারবো, কিন্তু তুমি আবার বলো যে ভাই শীতের রাত 12টায় ঘুমাই যায়, ঠিক আছে? আচ্ছা, তো এইসব ছলাগলা করবে না, দুষ্টুমি করবে না। দুষ্টুমি করলে আসলে পড়াশোনা হবে না, হ্যাঁ, ক্যারিয়ারের উপর খুব বাজে প্রভাব ফেলবে। তাহলে আমরা যেটা করব, আমরা আজকে শনিবার, আজকে আমরা এই অধ্যায় শেষ করলাম, এবং আমরা আগামী বৃহস্পতিবার, আমাদের এই ফেব্রুয়ারি মাসে আমাদের রুটিনটা থাকবে বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস হবে। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হতে পারে, এটা ডিপেন্ড করে। বৃহস্পতিবার, তার মানে আগামী বৃহস্পতিবার, রবি থেকে বুধবার পর্যন্ত আর কোনো ক্লাস নেই। এই সময়গুলো, এই 4 দিন আমি এসএসসি 9 এবং 10 এর ক্লাস নেব অনলাইনে। তো তোমাদের এই ফেব্রুয়ারি মাসে, মানে রোজার মাসের আগ পর্যন্ত তোমাদের ক্লাস প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা। শুক্রবার আজকে যেমন নিলাম যে সন্ধ্যা 6টা 15 থেকে, আর শনিবারও 6টা 15 থেকে, ঠিক আছে? যেহেতু আমাদের মাগরিব সন্ধ্যার ওয়াক্ত, মানে মাগরিবের ওয়াক্ত আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের একটু সামনের পেছনের দিকে চলে যাচ্ছে, দিনের দৈর্ঘ্য একটু বড় হচ্ছে। সেই ক্ষেত্রে হয়তোবা ফেব্রুয়ারি 15 দিকে আমাদের ক্লাসটা 6টা 15-তে শুরু না হয়ে 6:30টায় শুরু হতে পারে, ঠিক আছে? যদি আজকে ক্লাসটা 7টায় আমি শুরু করেছি, আমার একটু জরুরি কাজ ছিল যার কারণে 7টায় শুরু করতে হয়েছে। তবে আমাদের নর্মালি আমাদের ক্লাস তাহলে আগামী বৃহস্পতিবার হবে রাত 8টায়, বৃহস্পতিবার রাত 8টায়, শুক্রবার এবং শনিবার মাগরিবের পর, ঠিক আছে? এটা আমাদের রুটিন। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।